তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ক্লাসটি আমরা শুরু করি। ক্লাসের প্রথমেই একটি প্রশ্ন দিয়ে ক্লাসটি শুরু করব। সেটা হচ্ছে, মনে করেন যে প্রথম আমরা সেকশন আজকে যেটা পড়বো, এর আগে আমরা ষোড়শ অধ্যায়, আজকে একটি প্রশ্ন ছিল যে ষোড়শ অধ্যায়ের বিষয়বস্তু সংক্রান্ত। তো ষোড়শ অধ্যায় গতকালকে আমাদের শেষ হয়ে গেছে। অফেন্সেস এগেইনস্ট দ্য হিউম্যান বডি, এই সংক্রান্ত অপরাধগুলো আমরা শেষ করেছি। আজকে আমরা শুরু করব সপ্তদশ অধ্যায়, 17 অধ্যায়ের ধারা 378 থেকে 462 বি। এই পুরোটা হচ্ছে সপ্তদশ অধ্যায়। এখানে আছে সম্পত্তির বিরুদ্ধে অপরাধ, অফেন্সেস এগেইনস্ট প্রপার্টি। এই প্রপার্টিটা মুভেবল হতে পারে, ইমুভেবল হতে পারে, অর্থাৎ স্থাবরও হতে পারে, অস্থাবরও হতে পারে, দুই ক্ষেত্রেই হতে পারে, দুই প্রকারের সম্পত্তির ক্ষেত্রে হতে পারে। তো আজকে আমরা পড়বো হচ্ছে সপ্তদশ অধ্যায়ের ধারা 378 থেকে 402 বা 400 ধারা পর্যন্ত আমরা পড়বো। তো এর মধ্যে আমরা বেসিক্যালি চারটা অপরাধ সম্পর্কে খুব ভালো ধারণা নেব। আজকের ক্লাসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, কারণ এই ক্লাস থেকে এমসিকিউ, রিটেন, ইভেন ভাইভাতেও প্রশ্ন আসে, এবং বাস্তবে আপনার এই অধ্যায় থেকে আপনার প্রশ্ন অনেক পাবেন। মানে প্রশ্ন বলতে কি, অনেক মামলা আসবে আপনার অ্যাডভোকেট হওয়ার পরে। তো অতএব এই চারটি অপরাধ সম্পর্কে ভালো আপনার ধারণা তৈরি হওয়া দরকার: চুরি, বলপূর্বক আদায়, দস্যুতা ও ডাকাতি, ইংরেজিতে থেফট, এক্সটর্শন, রবারি অ্যান্ড ডকাইতি। আমরা ডাকাতি বলি, ডাকাতি বাংলা, ইংরেজি হচ্ছে ডাকৈটি। সামান্য পার্থক্য আছে উচ্চারণগত, বানানগত। তো এই চারটি অপরাধ সম্পর্কে একটু প্রাথমিক ধারণা দেওয়ার উদ্দেশ্যে আপনাদের বাস্তব কতটুকু পড়েছেন কি পড়েছেন কিনা, হয়তো বা কেউ পড়েছেন বা পড়েননি, আজকে যে সেকশন গুলো পড়বো, বা আগে থেকে বাস্তবে কোনো ধারণা আছে কিনা, বা আগে পড়েছেন কিনা। তো সেটার ভিত্তিতে আপনাদেরকে জাস্ট একটি প্রশ্ন আমি করব। ইতিপূর্বে কোনো ব্যাচে আমি করিনি, আজকে আমার মনে হলো এই প্রশ্নটা দিয়ে শুরু করা যেতে পারে। তো এই কারণে আমি এই প্রশ্নটা করতে চাচ্ছি। প্রশ্নটা হচ্ছে, মনে করেন যে একটি সম্পত্তি, অস্থাবর সম্পত্তি, সম্পত্তিটা হতে পারে একটা মোবাইল ফোন। মনে করেন আমার হাতে আছে একটি মোবাইল ফোন, একটি মোবাইল ফোন। তো এই মোবাইল ফোনটা আমার হাত থেকে আরেকটা ব্যক্তি যদি চুরি করতে চায়, আমার হাতে মোবাইল ফোনটা আছে, এই ফোনটা আরেকজন ব্যক্তি চুরি করতে চায়, তাহলে আমি হচ্ছে এই সম্পত্তির মালিক, এবং যিনি চুরি করবেন তিনি হচ্ছেন অপরাধী বা চোর, আমরা সাধারণ ভাষায় বলতে পারি। তো এই ব্যক্তি কি আমার অগোচরে চুরি করবে, না আমার সম্মুখে চুরি করবে? যদি আমার সম্মুখে, মানে আমাকে জানিয়ে, তার মানে চুরি হওয়াটা আমি যদি এটাকে যদি মানে ভালো ভাষায় বলি যে স্বচক্ষে আমি দেখতে, আমার চুরি হয়ে যাচ্ছে এটা স্বচক্ষে আমি দেখলাম, এবং আমার অগোচরে মানে আমি দেখতে পারলাম না, জানতে পারলাম না, তার মানে গোপনে চুরি আর প্রকাশ্যে চুরি। তো আমার বক্তব্য হচ্ছে, গোপনে চুরি তো সবাই আমরা জানি গোপনেই চুরি হয়, কিন্তু প্রকাশ্যে চুরি হতে পারে কিনা, প্রশ্নটা হচ্ছে এটা, যে প্রকাশ্যে চুরি হতে পারে কিনা। আমার সম্মুখে আমার ফোনটা কেউ চুরি করে নিয়ে যাবে, আমি দেখতে পাচ্ছি আমার ফোনটা কেউ চুরি করে নিয়ে যাচ্ছে, এটা কি বাস্তবে সম্ভব কিনা? তার মানে মালিককে দেখিয়ে দেখিয়ে তার সম্পত্তিটা চুরি করে নিয়ে যাওয়া সম্ভব কিনা? মালিক সে থেকে দেখবে শুধু, কিছু করবে না, বা করবে কি করবে না সেটা পরের বিষয়। যদি মালিক দেখতে পায় চোরকে, সেক্ষেত্রে সেটা কি আর চুরি থাকবে কিনা, না দস্যুতা হয়ে যাবে? আমার প্রশ্ন স্পেসিফিক করি যে মালিককে দেখিয়ে প্রকাশ্যে চুরি করা যায় কিনা। বাস্তবে এরকম ঘটনা হয় কিনা? তো যিনি প্রশ্নের উত্তর দিতে চাচ্ছেন, তিনি তিনি হাত উত্তোলন করবেন। অলরেডি তিনজনের হাতে আমি পেয়েছি। প্রথমে আমি শহীদ শহীদ ভাইকে আমি কথা বলার সুযোগ দেব। শহীদ ভাই, লাইনে আসবেন। ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বলেন, প্রথমে উত্তর হচ্ছে কি, হ্যাঁ, প্রকাশ্যে কেমন আছেন? চুরি করা যায় কিনা? চুরিটা তো সবসময় গোপনেই হয়, মানে হ্যাঁ, মালিকের অগোচরে। কিন্তু যখন তো চুরিটা মানে ডাকাতিতে পরিণত মানে যখন ডাকাতি করা হয় তখন প্রকাশ্যেই আহ যে কোনো কিছু মানে আমি নেওয়া ব্যাখ্যা হয়, চুরি চাচ্ছি না, করা হয়। জাস্ট জাস্ট প্রথমে ইয়েস আর নো। ঠিক। ব্যাখ্যা যদি আপনি করে দেন, অন্যরা উত্তর দেওয়ার সুযোগ পাবে না।
এখন বলেন যে প্রকাশ্যে এই যে আমার মোবাইল ফোন একজন চুরি করে নিয়ে যাবে, আমার সামনে আমার কাছ থেকে চুরি করে নিয়ে যেতে পারে কিনা? আমি চোরকে চিনি, আগে থেকেই চিনি, এখনো তাকে আমি দেখতে পাচ্ছি যে না, আমার মোবাইল প্রকাশ্যে ফোনটা চুরি নিয়ে হয় না, যাচ্ছে। প্রকাশ্যে হ্যাঁ, চুরি হয় আপনার না। বক্তব্য হচ্ছে প্রকাশ্যে চুরি হয় না। আমার বক্তব্য, প্রশ্ন ছিল যে প্রকাশ্যে চুরি হয় কি না, আপনার উত্তর হচ্ছে না, নো। জি। জি। এখন আমি অন্যদের উত্তর নিব, তারপরে আমি ব্যাখ্যায় যাব। আপনার নয়েজ না হলে আপনি লাইনে থাকতে পারেন। আমি নেক্সট উত্তর নিব হচ্ছে মহিউদ্দিন ভাই। মহিউদ্দিন ভাই লাইনে আছেন, বলেন। জি ভাই, এটা প্রকাশ্য যদি নেওয়া হয় সেক্ষেত্রেও চুরি হতে পারে, প্রকাশ্যে নেওয়া হলেও চুরি হতে পারে। আচ্ছা, উত্তর হচ্ছে প্রকাশ্যেও হ্যাঁ। না হতে পারে, প্রকাশ্যেও চুরি হতে পারে, তাহলে দুইজনের বক্তব্য বিপরীত হলো। আচ্ছা, আরো কিছু আমরা মতামত নেই। এবার শ্রাবণ ইসলাম অর্থাৎ শেফালী আপু বলবেন। আসসালামু আলাইকুম স্যার, প্রকাশ্যেও হ্যাঁ, চুরি হতে পারে স্যার। প্রকাশ্যেও চুরি হতে পারে। ওকে, আচ্ছা, রাজ্জাক ভাই বলবেন। সালাম আলাইকুম স্যার, প্রকাশ্যেও চুরি হতে পারে, চুরির ব্যাখ্যা পাশে এটা মনে আছে। তো প্রকাশ্যে হতে পারে। আচ্ছা, উজ্জ্বল ভাই বলবেন, উজ্জ্বল হোসেন। উজ্জ্বল হোসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। প্রকাশ্যে চুরি হওয়া সম্ভব কিনা? জি স্যার, সম্ভব। আচ্ছা, সম্ভব। এখানে যারা সম্ভব বললেন তারা এই যে 378 সেকশন পড়ার আগে বাস্তবে বা আইন পড়াশোনা করার আগে ইন্টারমিডিয়েট থাকা অবস্থাতে কখনো ভেবেছিলেন যে প্রকাশ্যেও চুরি হয়? বাস্তব ধারণা থেকে আমরা যতটুকু চৌরি বলতে যা বুঝি আমরা, মানে আমরা সমাজ আমাদেরকে যতটুকু শিখিয়েছে যে এটা চুরি, বা চুরি হতে আমরা যতটুকু ঘটনা শুনেছি দেখেছি, এত প্রকাশ্যে চুরি হয় এইটা তো কিন্তু আমরা মনে করতাম না। এক ভাই যেমন তার বাস্তব ধারণা থেকে বলল, শহীদ ভাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সেকশনটা পড়লে প্রকাশ্যেও চুরি হয়। অতএব চুরি বাস্তবে কি, এবং দস্যুতা বাস্তবে কি, ডাকাতি বাস্তবে কি, এক্সটর্শন বাস্তবে কি, এগুলো বাস্তবে যাই থাকুক না কেন, বাস্তবের সাথে হয়তো অনেকটা মিল আছে আইনের, কিন্তু আইনে ভিন্ন কিছু বলতেও পারে। তবে আইনে যেটা আছে, আমরা সেকশনে যেটা আছে, বেয়ার অ্যাক্টে যেটা আছে, আমরা সেটা অনুসারেই কিন্তু আগাবো। তো যার নয়েজ হবে না তিনি লাইনে থাকতে পারেন। আর হাতগুলো আপনারা সবাই নামিয়ে নেবেন, হাতগুলো সবাই নামিয়ে নেবেন। তো আমরা আজকে পড়ব ধারা আচ্ছা, আমি কষ্ট করে আপনাদের হাতগুলো নামাই দিলাম। ধারা 378, চুরি বা থেফট। প্রথমে সংজ্ঞা আছে, সংজ্ঞাটা ইংরেজিতে আগে পড়ি। হুইভার মানে যে ব্যক্তি, ইন্টেন্ডিং টু টেক ডিসঅনেস্টলি এনি মুভেবল প্রপার্টি। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টেন্ডিং মানে ইচ্ছাকৃতভাবে, তার অভিপ্রায় আছে, ইচ্ছা আছে নেওয়ার, ডিসঅনেস্টলি অসাধুভাবে, তার মানে তার মধ্যে সততা নাই, অসৎভাবে, এনি যে কোনো মুভেবল প্রপার্টি, চুরি সবসময় মুভেবল প্রপার্টির ক্ষেত্রে প্রযোজ্য হবে, সেটা আমরা দেখতে পাচ্ছি ডেফিনেশনের মধ্যে। আউট অফ দ্য পজেশন অফ এনি পার্সন, অন্য একটি ব্যক্তির পজেশনে থাকবে। যেমন আমি মোবাইলের উদাহরণ দিলাম, আমার আমার দখলে ছিল, তাহলে আরেকজনের দখল থেকে নিয়ে যাবে, আউট অফ মানে দখলচ্যুত করে ফেলবে। উইথাউট দ্যাট পার্সনস কনসেন্ট, তাহলে এখানে আমি যে মোবাইল ফোনটা দেখালাম, এই মোবাইল ফোনটা আমার ইচ্ছার বিরুদ্ধে নিয়ে যাবে, আমার ইচ্ছার বিরুদ্ধে যখন নিয়ে যাবে তখন সেটা চুরি হবে। আমার যদি ইচ্ছা থাকে, হ্যাঁ একজন নিয়ে যাচ্ছে, আমার ফ্রেন্ড বা আমার ফ্যামিলি কোনো পার্সন বা আমার কলিগ কেউ নিচ্ছে কোনো কারণে, সেটা তো আর চুরি নয়। কিন্তু যদি আমার ইচ্ছার বিরুদ্ধে কেউ নাই, সেটা হয়তো বা চুরি হতে পারে, অন্যান্য এলিমেন্টের সাথে মিলে যেতে হবে। মুভস দ্যাট প্রপার্টি ইন অর্ডার টু সাস টেকিং মানে নিয়ে নেওয়ার উদ্দেশ্যে, ইজ সেড টু কমিট থেফট, তাহলে এটাকে বলা হবে চুরি। বাংলাটা যেটা আমি করেছি সেটা পড়ি। যদি কোনো ব্যক্তি কোনো অস্থাবর সম্পত্তি কোনো ব্যক্তির দখল হতে তার সম্মতি ব্যতীত অসাধুভাবে গ্রহণের অভিপ্রায়ে স্থানান্তর করে,
তবে সে ব্যক্তি চুরি করেছে মর্মে গণ্য হবে। তো এতটুকু বিআর অ্যাক্টের বক্তব্য, বাংলা এবং ইংলিশ। এবার আমি আপনাদেরকে সহজ করে দিয়েছি যে এই যে ডেফিনেশন, এই যে সংজ্ঞা আমরা পড়লাম, এর মধ্যে আসলে কি কি আছে। পাঁচটা এলিমেন্ট আমরা এর মধ্যে পাবো, পাঁচটা ইনগ্রিডিয়েন্ট পাবো। কি কি? চুরির উপাদান বা শর্ত পাঁচটি, যথা: এক নম্বর, কোনো স্থাবর সম্পত্তি, মানে শুধুমাত্র স্থাবর সম্পত্তি হতে হবে। কোনো ব্যক্তির দখল হতে, সেটা কোনো ব্যক্তির দখলে থাকতে হবে। যদি ব্যক্তির দখলে না থাকে, মনে করেন এটা আমার মোবাইল ফোন আমার দখলে আছে, আমার হাতে আছে, বা আমার পকেটে আছে, বা আমার ব্যাগের মধ্যে আছে, আমার দখলে আছে যে ব্যাগটা আমি ক্যারি করছি, বা আমার অফিসে আছে, অফিসটা যেহেতু আমার, তাহলে আমার দখলে আছে, বা আমার যে কোনো মানে আমার মালিকানাধীন অন্য কোনো বস্তুর মধ্যে আছে, তো যেভাবে হোক আমার দখলে আছে, সেক্ষেত্রে এটা কোনো ব্যক্তির দখলে বোঝাবে। কিন্তু এই মোবাইল ফোনটা কোনো কারণে যদি হারিয়ে যায়, রাস্তায় পড়ে গেছে আসতে লেগে, রাস্তায় যদি পড়ে থাকে, মোবাইল ফোনটা হারিয়ে গেছে আমার কাছ থেকে, বা ড্রপ আউট হয়ে গেছে, মনে করেন যে আসতে লেগে পড়ে গেছে আমার হাত থেকে, আমি বুঝতে পারি নাই, তো এটা তো আর আমার দখলে থাকলো না, এটা চলে গেল হচ্ছে দখলের বাইরে। এটা দখলের বাইরে চলে গেল, তখন যদি এই মোবাইল ফোনটা রাস্তা থেকে কেউ নিয়ে নিয়ে নেয়, তখন সেটা চুরি হবে না, সেটা অলরেডি আমরা পড়েছি, সেটা হচ্ছে আত্মসাৎ হয়ে যাবে, সেটা ক্রিমিনাল মিস অ্যাপ্রিপিয়েশন হয়ে যাবে। না, সরি, সেটা আত্মসাৎ হয়ে যাবে, কিন্তু সেটা আমরা এখনো পড়িনি, আমরা 403-এ যে পড়বো, নেক্সট ক্লাসে পড়বো। তো সেটা ভিন্ন অপরাধ। তার মানে এখানে আমি যেটা উদাহরণ দিচ্ছিলাম, যে আমার দখল থেকে বা কোনো ব্যক্তির দখল থেকে সম্পত্তিটা নিতে হবে। যদি দখল ব্যতীত অন্য কোনো জায়গায় পড়ে থাকে, কুড়িয়ে পাওয়া বা দৈবভাবে অন্য কোনো ভাবে পাওয়া, বা আমি কাউকে ইচ্ছাকৃতভাবে দিলাম, সেক্ষেত্রে সে পেলো, বৈধভাবে পেলো, তখন কিন্তু সেটা চুরি হবে না। মালিকের বিনা সম্মতিতে, আমার সম্মতি ছাড়া নিতে হবে। অসাধুভাবে গ্রহণের অভিপ্রায়ে, মানে সে এই জিনিসটা নিয়ে আর ফেরত দিবে না, নিজেই নিয়ে নিবে, হয়তো বা নিজে ব্যবহার করবে বা বিক্রয় করে, এটা আমরা সহজ ভাষায় বলি নিজে টাকা খেয়ে ফেলবে বিক্রয় করে, মানে মেরে দিবে এক কথায়, মানে খুব ভালো বাংলা ভাষায় যে এটা মেরে দিবে, সে নিয়ে নিবে। স্থানান্তর করা, তার মানে এই সম্পত্তিটা যেখানে ছিল সেখান থেকে অন্য জায়গায় নিয়ে চলে যাওয়া, এটা। তো এই পাঁচটা এলিমেন্ট আপনাদের মনে রাখতে হবে, যেটা সংজ্ঞার মধ্যেই আছে, সেটা আরেকটু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। অনেক সময় লিখিত পরীক্ষায় চুরির উপাদানগুলো লিখুন আসতে পারে, অথবা এমসিকিউ এ চুরির উপাদান কয়টি, পাঁচটি, এভাবে আসতে পারে। শুধুমাত্র অস্থাবর সম্পত্তি চুরির বিষয়বস্তু হতে পারে, অর্থাৎ চুরি শুধুমাত্র অস্থাবর সম্পত্তির সাথে সম্পৃক্ত। চুরির ক্ষেত্রে অপরাধী নিজে সম্পত্তি নিয়ে যায়, তাহলে চুরিটা অপরাধী নিজে নিয়ে যায়। এখন কেউ যদি এসে বলে, আমার শরীরে একটা অস্ত্র ঠেকিয়ে বলে, মাথায় একটা পিস্তল বা চাকু ঠেকিয়ে বললো যে আপনার কাছে যা আছে দিয়ে দেন, আমরা সাধারণ ভাষায় এটাকে কি বলি? ছিনতাই বলি। কিন্তু ছিনতাই বলে পেনাল কোডে কোনো অপরাধের সংজ্ঞা নাই। তাহলে ছিনতাইটা কখনো চুরি হতে পারে, ওই ছিনতাইটা কখনো বলপূর্বক গ্রহণ হতে পারে, ওই ছিনতাইটা কখনো দস্যুতা হতে পারে, ওই ছিনতাইটাই কখনো কি হতে পারে? ডাকাতি হতে পারে। তো ছিনতাইয়ের বেশ কয়েকটা রূপ আছে, মানে ছিনিয়ে নেওয়া সম্পত্তি। তো এখন আমার সম্মুখে যদি আমার এই সম্পত্তিটা কেউ ছিনিয়ে নিয়ে চলে যায়, আমার হাত থেকে কেড়ে নিয়ে চলে গেল, আমি দিলাম না, তখন সেটা চুরি। কিন্তু আমাকে ভয় দেখালো, আমি দিয়ে দিলাম, আহত বা নিহত হওয়ার ভয়ে আমি দিয়ে দিলাম, তখন সেটা হয়ে যাবে এক্সটর্শন, বা হয়ে যাবে সেটা দস্যুতা, বা হয়ে যাবে সেটা ডাকাতি। চুরি আর থাকবে না। কি হবে সেটা আমরা নেক্সট সেকশন গুলোতে পড়বো, কিন্তু চুরি হবে না। চুরি হতে হলে আমার কাছ থেকে কেড়ে নিতে হবে, বা আমার কাছ থেকে গোপনে নিয়ে নিতে হবে। তাহলে চুরি হতে হলে নেওয়ার সিস্টেম দুইটা, ওয়ে বা পদ্ধতি দুইটা, একটা হচ্ছে কেড়ে নিতে হবে, অথবা দুই নম্বরে হচ্ছে গোপনে নিয়ে নিতে হবে, অগোচরে নিতে হবে। যেটা একটু আগে প্রথমে প্রশ্ন করছিলাম, কেড়ে নিলে তো প্রকাশ্যে নিয়ে নেওয়া হয়, কেউ কেড়ে নিয়ে চলে গেল, প্রকাশ্যে নিয়ে নিল, তাহলে প্রকাশ্যেও চুরি হতে পারে। এরপরে এক্সপ্লেনেশন আছে, ব্যাখ্যা আছে। এক নম্বর ব্যাখ্যায় বলা হচ্ছে, ভূমির সাথে সম্পৃক্ত থাকা অবস্থায় কোনো বস্তু স্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তি নয়। তার মানে যেটা আর্থের সাথে অ্যাটাচ করা থাকবে, অ্যাটাচ টু দা আর্থ, এটা যদি হয়, তাহলে সেইটা কি হবে না? অস্থাবর সম্পত্তি হবে না, সেটা মুভেবল প্রপার্টি হবে না। যেমন গাছ বা কোনো ইলেকট্রিক পুল যেটা ভূমির সাথে লেগে আছে, বা কোনো আহ, মানে ভবন, বিল্ডিং যেটা ভূমির সাথে লেগে আছে, এই ধরনের ভূমির সাথে লেগে থাকা যে কোনো কিছুই কি হবে?
স্থাবর সম্পত্তি হিসেবে গণ্য হবে, অস্থাবর না। কিন্তু যদি সেটা ভূমি থেকে ডিটাচ করা হয়, মানে অ্যাটাচ থেকে ডিটাচ করা হয়, বিচ্ছিন্ন করা হয়, গাছ কেটে ফেলা হয়, গাছ কাটার সঙ্গে সঙ্গে সেটা চুরিতে পরিণত হতে পারে, অন্যান্য উপাদান যদি মিলে যায়। আর নিজের গাছ যদি নিজে কাটা হয় তাহলে তার চুরি হবে না। তথা চুরির বিষয়বস্তু নয়, কিন্তু ভূমি থেকে বিচ্ছিন্ন করার সঙ্গে সঙ্গে তা চুরির বিষয়বস্তুতে পরিণত হয়। অনেক সময় ভাইভাতে র্যাপিড ফায়ার বলতে দ্রুত প্রশ্ন করা হয়, বলে আপনাকে 5টা প্রশ্ন করব, দ্রুত 2-3 সেকেন্ডে উত্তর দিবেন। বলে এইরকম আমার ফ্রেন্ডদের মধ্যে আমি শুনেছি যে প্রশ্ন করেছে ভাইভাতে যে বলেন গাছ কাটা চুরি না চুরি না, বা গাছ কাটা কি অপরাধ, তখন আপনাকে বলতে পারতে হবে এটা চুরি, গাছ কাটলেই চুরি। এখন কোন অপরাধ জিজ্ঞাসা করছে, তাহলে চুরি। এখন গাছ তো এখানে স্বাভাবিকভাবে কাটতে পারে, কিন্তু যেহেতু অপরাধ শব্দটা জুড়ে দেওয়া হচ্ছে প্রশ্নের সাথে, তাহলে এটা চুরি হবে। 2 নম্বর ব্যাখ্যা, কোনো বস্তুকে ভূমি হতে বিচ্ছিন্ন করার মাধ্যমে স্থানান্তর করলে তা একটি চুরি হতে পারে। 3 নম্বর ব্যাখ্যা, কোনো ব্যক্তি যদি কোনো বস্তুকে স্থানান্তর করতে কোনো প্রতিবন্ধক অপসারণ করে তবে এর মাধ্যমে মূলত বস্তুটিকে স্থানান্তর করা হয়েছে মর্মে গণ্য হবে। মনে করেন একটা কার আছে, এই কারটাকে পার্ক করা আছে এবং একটু ঢালু জায়গায় পার্ক করা আছে। এখন এই সামনে হয়তোবা কোনো ইট ইট বা কোনো উঁচু কোনো বস্তু দিয়ে চাকাতে ঠেস দেওয়া আছে। চাকা ওই ইটটা সরালেই কারটা গড়তে শুরু করবে, গাড়িটা গড়তে শুরু করবে, এরকম একটা পজিশনে আছে। এখন কেউ সে ট্রাকে হাত দিল না ঠিকই, কিন্তু সামনে যে ইট দিয়ে ঠেস দেওয়া আছে, ঠেকে দেওয়া আছে, সেই ইটটা সরিয়ে নিল। ইটটা সরিয়ে নেওয়ার কারণে কারটা মুভ করে একটু দূরে চলে গেল। এই যে যেই উদ্দেশ্যে কারটাকে মুভ করাচ্ছে, হয়তো বা চুরির উদ্দেশ্যে, তো এই যে মুভ করানোর সঙ্গে সঙ্গে সেটা কি হয়ে যাবে, চুরি মর্মে গণ্য হবে। অথবা মনে করেন যে একটা আহ প্রাণী, সেটা কুকুর হতে পারে, ছাগল হতে পারে, অন্য একজন মানুষের কুকুর বা ছাগল, পোষা কুকুর বা পোষা ছাগল বা বিড়াল, অন্য কোনো পোষা প্রাণী, সেই প্রাণীটা এক জায়গায় দাঁড়িয়ে আছে বা একদিকে যাচ্ছে। এখন সেটাকে আমি চুরি করার উদ্দেশ্যে, সেটাকে যদি কোনো ব্যক্তি চুরি করার উদ্দেশ্যে তাকে কোনোভাবে ওই দিক থেকে অন্যদিকে সরিয়ে নেওয়ার যাওয়ার চেষ্টা করে, তাহলে সেটা চুরি হবে। অথবা তার গায়ে হাত দিল না, কিন্তু কুকুরকে আহ, কুকুর যে ধরনের খাবার পছন্দ করে, বিস্কিট বা অন্যান্য কিছু, একটু দূর দিক দিয়ে ছুঁড়ে মারলো, কুকুর হয়তো বা 5 হাত সরে আসলো, আবার আরেকটা বিস্কিট ছুঁড়ে মারলো, আরো 5 হাত সরে আসলো, এইভাবে কুকুরটিকে মুভ করিয়ে ওই জায়গা থেকে স্থানান্তর করলো। সেটাই 3 নম্বর ব্যাখ্যা বলা হচ্ছে, এটাও কিন্তু চুরি হবে। আবারও পড়ছি 3 নম্বর ব্যাখ্যা, কোনো ব্যক্তি যদি কোনো বস্তুকে, এখানে বস্তু বলা হচ্ছে, প্রাণীর ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য হবে। যেটা আমরা 4 নম্বর ব্যাখ্যায় প্রাণীর ক্ষেত্রেও সেটা পাবো, সেম জিনিস, 4 নম্বরে প্রাণী, 3 নম্বরে বস্তু, যেটা কার দিয়ে উদাহরণ দিলাম। স্থানান্তর করতে কোনো প্রতিবন্ধক অপসারণ করে, অর্থাৎ এই যে ইট দিয়ে ঠেস দেওয়া আছে সেটা সরিয়ে ফেলে, তাহলে কারটি চলতে শুরু করবে। ব্যাখ্যা 4, কোনো ব্যক্তি যদি কোনো বস্তুকে স্থানান্তর করতে কোনো জন্তুকে গতিশীল করে, মানে একটা জন্তু দাঁড়িয়ে আছে, যেটা একটু আগে বললাম, পশু বা জন্তু, যেটা ছাগল হতে পারে, গরু হতে পারে, অন্যান্য যে কোনো পোষা প্রাণী হতে পারে, তবে এর মাধ্যমে মূলত বস্তুটিকে স্থানান্তর করা হয়েছে মর্মে গণ্য হবে। তাহলে চুরি করতে হলে স্থানান্তরটা জরুরি। আর এই যে গতিশীল করাটা স্থানান্তর, মানে একদিকে ছিল অন্য দিকে নিয়ে যাচ্ছে। মানে এটা হচ্ছে চালাকি, যে নিজে ধরলে হয়তো বা মানুষ দেখবে যে হ্যাঁ, ওই ব্যক্তিটা তো ছাগলটা নিয়ে গেছে, যখন মালিক খোঁজ করবে তখন জানা যাবে যে হ্যাঁ, মিস্টার অমুক, মিস্টার এক্স এই ছাগলটি নিয়ে গেছে, কারণ তার হাতে দেখা গেছে ছাগলটি নিয়ে যেতে। কিন্তু সে যদি দূর থেকে এইভাবে ওই জন্তুটিকে যদি এইভাবে বিস্কিট বা অন্য কিছুর মাধ্যমে প্রলুব্ধ করে নিয়ে যায়, তাহলে তো কেউ দেখতে পেল না, অনেকে মনে করবে এমনি হাঁটছে। অতএব এটা একটু চালাকি, ইনডিরেক্টলি অনেকটা কাজ করা। ব্যাখ্যা 5-এ বলা হচ্ছে, চুরির সংজ্ঞায় উল্লেখিত সম্মতি প্রকাশ্য বা অনুমিত হতে পারে, কিংবা উক্ত সম্মতি বস্তুটির দখলকারী বা সম্মতি প্রদানে অধিকারী কোনো প্রকাশ্য বা অনুমিত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত হতে পারে। তাহলে এখানে যে অনুমতি দেওয়া, সম্মতি দেওয়া, কনসেন্টটা দেওয়া, কনসেন্ট সংক্রান্ত বিষয়ে এই এক্সপ্লেনেশন 5 বা ব্যাখ্যা 5-এ বলা হচ্ছে। মনে করেন যে
বাড়ির কর্তা একজন আছেন যিনি ইনকাম করেন, আর বাড়ির কর্ত্রী একজন মহিলা, তিনি হয়তো বা হাউস ওয়াইফ, তিনি হয়তো বা বাইরে থেকে কোনো ইনকামের সাথে জড়িত না, বাড়ির কর্ম করছেন। এখন যদি কোনো ভিক্ষুক আসে বাসায়, তো তিনি যদি 10 টাকা বা 20 টাকা ভিক্ষা দেন, তো এই যে টাকাটা দেওয়া হলো, এটা হয়তোবা সে মনে করছে যে এটা যেহেতু তার একটা পরিবারের কালচার, একটা ইথিক্স বা নৈতিকতা আছে যে ভিক্ষুক আসলে সে সামান্য টাকা ভিক্ষা দিতে পারবে। তো এইটা হাজবেন্ড তাকে মৌখিকভাবে না বললেও তার পরিবারের একটা রীতিনীতিতে পরিণত হয়েছে। তার মানে সেটা প্রকাশ্য না হলেও মানে অপ্রকাশ্য ভাবে এই অনুমতিটা দেওয়া হয়েছে। তার মানে সেই 10 টাকা বা 20 টাকা সে ভিক্ষুককে দিতে পারবে, এই অনুমতিটা তাকে দেওয়া হয়েছে। এই ধরনের বিষয়। এখন অন্য সে নিজের সম্পত্তি নিজে দিচ্ছে না তার পক্ষে অন্য কোনো ব্যক্তি দিচ্ছে, স্বামীর পক্ষে স্ত্রী দিচ্ছে না ম্যানেজারের পক্ষে কোনো কর্মচারী দিচ্ছে, মালিকের পক্ষে কোনো ম্যানেজার দিচ্ছে কিনা, তো এইগুলো হচ্ছে অনুমতিটা ডিরেক্ট তার থেকে আসছে না মালিকের কাছ থেকে আসছে। এটা ইংরেজিতে বলা হচ্ছে যে মে বি এক্সপ্রেস অর ইমপ্লাইড। এক্সপ্রেস মানে প্রকাশ্য, ইমপ্লাইড মানে অপ্রকাশিত। তো এই 5টা ব্যাখ্যায় আমরা স্পেশাল কিছু কিছু কেসে চুরি সম্পর্কে আরো ডিটেলে জানতে পারলাম। এবার বেশ কিছু উদাহরণ আছে, সেখানে কিন্তু আমরা খুব দ্রুত উদাহরণগুলো পড়বো। আশা করি আপনারা পড়েছেন বা এরপরে পড়লে আরো ভালো বুঝতে পারবেন। জেড এর সম্মতি ছাড়া তার দখল হতে অসাধুভাবে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে জেড এর জমিতে এ একটি গাছ কাটে। অসাধুভাবে কথাটি আছে, নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আছে, অনুমতি ছাড়া আছে, তাহলে চুরি নয় তো কি? চুরি তো বটে। তাহলে এই ক্ষেত্রে জমি হতে গাছটিকে বিচ্ছিন্ন করার সঙ্গে সঙ্গে এ চুরি সংগঠন করেছে। তাহলে চুরি কখন সংগঠিত হলো? যদি প্রশ্নটা এইভাবে করা হয় যে গাছ কাটলো, এই ঘটনাটা বলে চুরি কখন সংগঠিত হলো সময়টা জানতে চাচ্ছে, তখন প্রশ্ন হবে বিচ্ছিন্ন গাছটিকে ভূমি থেকে বা জমি থেকে বিচ্ছিন্ন করার সঙ্গে সঙ্গে, যে মুহূর্তে বিচ্ছিন্ন করলো ওই মুহূর্তে চুরি সংগঠিত হয়ে গেল। এরপরে আমরা পরের সেকশনটা পড়ি। এ, পরের উদাহরণটা, এ পকেটে কুকুরের জন্য একটি টোপ বা খাবার রাখে। তাহলে কুকুরের জন্য টোপ বা খাবার রাখে, আমি উদাহরণ দিয়েছি অলরেডি। এর ফলে জেড এর কুকুর তাকে অনুসরণ করতে শুরু করে। কুকুর দেখছে যে অমুক ব্যক্তি মানে এর পকেটে খাবার আছে, ওই খাবারের লোভে কুকুর তার পিছু পিছু অনুসরণ করতে শুরু করলো। যদি জেড এর সম্মতি ছাড়া তার দখল হতে অসাধুভাবে নিয়ে যাওয়ার অভিপ্রায়, তার মানে এখানে জেড এর সম্মতি আছে কিনা এভাবে এ কে ওই কুকুর তাকে পিছু করবে, এটা সম্মতি যদি থাকে, মানে এ এবং জেড যদি ফ্যামিলি ফ্রেন্ড হয় বা কোনোভাবে ফ্রেন্ড হয় বা আত্মীয় হয়, তাহলে তো কোনো সমস্যা নেই। কিন্তু যদি না হয় তাহলে তো জেড এর সম্মতি থাকবে না। আর দখল হতে নিয়ে যাচ্ছে আবার অসাধু, মানে এই কুকুরটিকে সে নিয়েই নিবে, এরকম যদি হয়, তাহলে এ এটি করে। তবে কুকুরটি তাকে অনুসরণ করা শুরুর সঙ্গে সঙ্গে, যখন অনুসরণ করতে শুরু করলো মানে কুকুর প্রথম যখন স্টেপ নিল মানে ধাপ দিল, তখনই সেটা চুরি হয়ে গেল। এ একটি সম্পদের বাক্স বহনকারী একটি ষাঁড় দেখতে পায়। তাহলে একটা বাক্স আছে, বাক্সের মধ্যে প্রপার্টি আছে, হয়তোবা টাকা পয়সা ধনরত্ন আছে, আগের যুগের বিষয়, স্বর্ণ বা রৌপ্য মুদ্রা থাকতে পারে বা গহনা থাকতে পারে। তো সম্পদ গ্রহণের অসাধু অভিপ্রায়ে এ ষাঁড়টিকে একটি নির্দিষ্ট দিকে পরিচালনা করে। তার মানে ষাঁড়টি সোজা যাচ্ছিল এইদিকে, এই দিকে হয়তোবা পাঠিয়ে দিল। ওই দিকে গেলে তার ষাঁড়ের যে যে গাড়ি আছে, গাড়িতে যে বাক্স আছে, বাক্সের মধ্যে যে সম্পত্তি আছে সেটা সে নিতে পারবে সহজে, তাই তাহলে মানুষ দেখতে পাবে না। ষাঁড়টি সেই মুহূর্তে ভিন্ন দিকে চলতে শুরু করে, মানে যেই মুহূর্তে চলতে শুরু করে উক্ত মুহূর্তে এ চুরি সংগঠন করেছে মর্মে গণ্য হবে। মানে চুরি কখন হলো, সে ধরা পড়লো কখন সেটা ম্যাটার না, যখনই সে অন্যদিকে চালনা করলো তখনই ওই মুহূর্তে সেটা চুরি হয়ে গেছে অলরেডি। তারপরে সে যদি ধরাও পড়ে, তারপরেও সেটা কিন্তু অ্যাটেম্প টু থ্রেফট হবে না, চুরি অলরেডি হয়ে গেছে, চুরি করার পরে ধরা পড়েছে। তার মানে চোরের হাতে যদি সম্পদ পাওয়া যায় তাহলে এটা চুরি অলরেডি হয়ে গেছে। একটা পয়েন্ট আপনারা লক্ষ্য করেন, মনে করেন যে এই মোবাইল আমার হাতে আছে, এই মোবাইলটা কেড়ে নিতে লেগে অথবা আমার পকেট থেকে মোবাইলটা গোপনে স্ন্যাচিং বা পকেট কাটতে গিয়ে ধরা পড়ে গেছে, আমার পকেটে আছে বা আমার হাতে আছে ফোনটা, তার মানে এটা চুরিতে সে প্রচেষ্টায় ব্যর্থ হলো, 511 ধারা হবে।
কিন্তু এই ফোনটা চোরের হাতে চলে গেছে আমার কাছ থেকে, আমার মানে প্রপার্টি আমার দখল থেকে চোরের হাতে চলে গেছে। চোরের হাতে যাওয়ার পরে আমি দেখতে পেয়েছি বা অন্য কেউ দেখতে পেয়েছে। তো চোরের হাতে যদি সম্পদ থাকে তখন সে যদি ধরা পড়ে, তখন কিন্তু অলরেডি সেটা চুরি হয়ে গেছে। তখন আর 511-তে যাবে না, তখন সেটা 379 বা 380-তে চুরির সাজা হিসাবে সেটা গণ্য হবে। তাহলে কোনটা 511 এবং কোনটা চুরি, চুরির চেষ্টা এবং চুরি কোনটা, সেটা আশা করি ক্লিয়ার হলেন। এ জেড এর চাকর এবং সে জেড এর থালার যত্ন নেওয়ার জন্য বিশ্বাসপূর্বক দায়িত্বপ্রাপ্ত। অতএব জেড এর বিনা সম্মতিতে এ থালা নিয়ে পালিয়ে যায়। তাহলে বাড়িতে কাজের লোকজন থাকে, তো কাজের মহিলা আসছে, থালার যত্ন নাই, থালা পরিষ্কার করে। এখন একটা থালা সে গোপনে নিয়ে চলে গেছে। এখন এটাকে আমরা বিশ্বাসভঙ্গ বলবো কিনা? এটা চুরি সংগঠিত করেছে। কেন চুরি সংগঠিত করেছে? কারণ এই থালাটা সে পরিষ্কার করার দায়িত্ব দিয়েছে, থালাটা তাকে নিয়ে যাওয়ার জন্য অনুমতি দেয়নি। যদি যদি মালিক বলতো যে থালাটা তুমি নিয়ে যাও, আমাকে আবার পরে ফেরত দিও, তার মানে ট্রান্সফারটা যে মালিক তার জ্ঞাতসারে, মানে সে জেনে শুনে তাকে দিল থালাটা নিয়ে যেতে এবং পরে ফেরত দেবে, তখন সেটা বিশ্বাসপূর্বক অর্পণ বোঝায়। তো সে তো অর্পণ করেনি, তার মানে থালাটা যিনি কাজের লোক, তার বাড়িতে নিয়ে যাওয়ার পারমিশন নাই। থালাটা কিন্তু মালিকের বাড়িতেই থাকবে, যদিও সেটার দেখভাল বা দেখাশোনা ওই কাজের লোক করছেন, সার্ভেন্ট উনি করছেন, কিন্তু সেটার কিন্তু হস্তান্তর হয়নি, মালিকের দখলেই আছে সেটা। এই কারণে সেটা মানে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ হবে না। কিন্তু সেই থালাটা যদি বলতো ঠিক আছে এটা তোমার বাসায় নিয়ে যাও, তুমি 5 দিন রেখে ব্যবহার করে আবার ফেরত দিও, তার মানে পারমিশন দিয়ে দিল এবং বৈধভাবেই সেটা দখলে গেল চাকরের, তারপরে সে যদি ফেরত না দেয়, তাহলে কিন্তু সেটা কি হবে? অপরাধমূলক বিশ্বাসভঙ্গ হবে। তো অপরাধমূলক বিশ্বাসভঙ্গের সংজ্ঞা আছে 405-এ, সেটা পড়লে আমরা এটা ক্লিয়ার হব। সেম কিন্তু উদাহরণ সেখানেও আছে। তো এখানে বেয়ার অ্যাক্টে এই যে কথাটা লিখা নাই, 3টা লাইন আছে, এটা আপনাদের সুবিধার্থে আমি দিয়ে দিয়েছি। এখানে মনে হতে পারে এটি একটি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, কিন্তু প্রকৃতপক্ষে এটি চুরি, কেননা থালার যত্ন নেওয়ার জন্য বিশ্বাসপূর্বক দায়িত্ব ন্যস্ত হবার পরও থালার দখল জেড এর নিকটই ছিল, যেটা একটু আগে আমি বললাম। অপরাধমূলক বিশ্বাসভঙ্গ হতে হলে প্রথমেই সম্পত্তির দখল বৈধভাবে অপরাধীর জিম্মায় যেতে হবে। তো এই যে থালাটা তো মালিকের বাড়িতেই আছে, এটা তো আর চাকরের বাসায় চলে যায়নি, এবং এটা তো মালিক আগে থেকেই দেয়নি, বিশ্বাস করে তাকে দেয়নি যেটা নিয়ে যাও, নিয়ে যেতে তার পারমিশন দেয়নি। নিয়ে যেতে পারমিশন দিলে, নিয়ে যে ফেরত না দিলে সেটা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ হতো। দেখবেন সেম উদাহরণ অপরাধমূলক বিশ্বাসভঙ্গে আছে, তখন আমরা নেক্সট ক্লাসে আরো ক্লিয়ার করব। তথা দখল হস্তান্তর হতে হবে। তাহলে বৈধভাবে মালিকের ইচ্ছায়, মালিকের সম্মতিতে যদি সেটা ট্রান্সফার হয়, তখন সেটা চুরি হবে না, অন্য কিছু হতে পারে। সেটা বিশ্বাসভঙ্গ হতে পারে, সেটা আবার আত্মসাৎও হতে পারে, সেটা আমরা পরবর্তী সেকশনে দেখব। তো বিষয়টি পরের উদাহরণ এবং 403 ও 405 ধারায় আরো স্পষ্ট হবে। তো এই 3টা লাইন আমি আপনাদের জন্য তৈরি করে দিয়েছি, কারণ এই যে সেকশনটি, এই যে উদাহরণটি পড়তে গিয়ে, নম্বর উদাহরণ, আমারও নিজের প্রবলেম হয়েছিল যখন আমি শিক্ষানবিশ ছিলাম। তো মনে হয়েছে আপনাদের একটু ব্যাখ্যা করে দেওয়া উচিত, তাহলে আপনাদের কনফিউশন থাকবে না এটা নিয়ে। পরের সেকশন, পরের উদাহরণ, জেড ভ্রমণে যাওয়ার সময় তার ফিরে আসা অবধি পণ্যাগার রক্ষক এ এর নিকট বিশ্বাসপূর্বক তার থালা রেখে যায়। এই যে থালা নিয়ে বক্তব্য, তো এর থালা এর আগে চাকর নিয়ে পালালো, এবার এর থালা ভ্রমণে যাওয়ার আগে, এখানে জেড এর থালা, জেড ভ্রমণে যাওয়ার সময় জেড এর থালা এবার, মানে যে রাখে, এখানে ইংলিশে হচ্ছে দ্য কিপার অফ এ ওয়্যার হাউস, তার মানে কোনো কিছু যে বন্ধক রাখে, বা যার কাছে আমরা সাধারণত কোনো মোটরসাইকেল বা সাইকেল বা কোনো কার পার্কিং করে রাখি না কিছু সময়ের জন্য, দায়িত্ব দিয়ে রাখি, এই এই টাইপের, যে আমার জিনিসগুলো রাখেন, আমি পরে ফেরত নিব, সেটার জন্য হয়তো বা কিছু একটা ফি করে। তো রেখে গেল, তাহলে রেখে গেল মানে সে নিজে থেকেই তো দিল, তার মানে বৈধভাবে সেটা ট্রান্সফার হলো, স্থানান্তর হলো। এ থালাটি একজন
স্বর্ণকারের নিকট নিয়ে যায় এবং তা বিক্রয় করে। এবার এই যে এ ব্যক্তি, যার সেটা কি আমানত রাখা হয়েছে তার কাছে একটা থালা, এই আমানত থালাটি হয়তো বা কোনো স্বর্ণের তৈরি বা কোনো মূল্যবান ধাতুর তৈরি। সে থালাটি সে কি করেছে, স্বর্ণকারের কাছে নিয়ে গেছে, নিয়ে যে বিক্রয় করে দিয়েছে। এক্ষেত্রে যেহেতু থালাটি জেডের দখলে ছিল না, সেহেতু এটি চুরি নয়। তার মানে এখানে থালা বিক্রয়ের সময় মূল মালিকের কাছে ছিল না, তার কাছেই ছিল। যে অপরাধী এ, এ যখন জেড তাকে দিল, সে তখন নিয়ে গেল, অর্থাৎ বিক্রয়ের সময় দখল কিন্তু তার কাছে ছিল এবং দখলটা বৈধভাবে এসেছিল, তাই এটা চুরি নয়, বরং এটি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ হবে। এখন এই দুইটি উদাহরণের মধ্যে চুরি এবং অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে। এই পার্থক্যটুকু যদি বুঝতে না পারেন, রিটেনে গিয়ে প্রবলেম হতে পারে। এখান থেকে রিটেনে প্রশ্ন আসতে পারে, এমসিকিউ আসতে পারে। বাস্তবে মামলা ফাইলিং এর সময় কোন সেকশনে মামলা হবে, চুরি সেকশন না অপরাধমূলক বিশ্বাসভঙ্গের সেকশনে হবে, এটা নিয়ে কনফিউশনে থাকবেন। তো আমি এই মুহূর্তে প্রশ্নোত্তর পর্বে যাচ্ছে শুধুমাত্র এই দুইটি উদাহরণের উপর কেন্দ্র করে। কারো যদি সমস্যা থাকে, বুঝতে সমস্যা হয় যে এই সেকশনে এই দুইটি উদাহরণে প্রবলেম আছে কি না, কারো থাকলে আমাকে এখনই প্রশ্ন করেন, হাত উত্তোলন করেন। আর না থাকলে আশা করি এই যে মাঝখানে যে ব্যাখ্যা জুড়ে দিয়েছি এটার কারণে হয়তো বা সমস্যা হয়নি বা হচ্ছে না আপনাদের। তাহলে আমি প্রসিড করি, অর্থাৎ পরবর্তী উদাহরণগুলো দেখি। জেড এর দখলে থাকা একটি বাড়িতে একটি টেবিলের উপর এ একটি আংটি দেখতে পাই। তাহলে জেড এর বাড়ি, আর এ বেড়াতে গেছে জেড এর বাসায়, যে টেবিলের উপর একটি স্বর্ণের আংটি দেখতে পেয়েছে। এ অসাধুভাবে আংটিটি অপসারণ করে। এখন স্বর্ণের হোক আর যাই হোক না কেন, সামান্য তো মূল্য আছে। যেহেতু আংটিটি জেড এর দখলে ছিল, সেহেতু এ চুরি সংগঠন করেছে। তাহলে এ অসাধুভাবে আংটিটা মানে অপসারণ করে, হয় নিজের কাছে রাখে বা টেবিলে যেখানে ছিল সেখান থেকে কোনো জায়গায় রাখে, তারপরেও সেটা চুরি হবে। রাজপথে একটি আংটি কুড়িয়ে পায়। এ যে কুড়িয়ে পেল, যা কারো দখলে ছিল না, এই আংটিটি গ্রহণের ফলে চুরি সংগঠিত করেনি, কিন্তু সে অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ বা তছরূপ করেছে। আমি এই উদাহরণ অলরেডি দিয়ে দিয়েছি যে মোবাইল ফোনটা আমার কাছে থাকলে সেটা চুরি, এটা রাস্তায় পড়ে গেলে সেখান থেকে কেউ যদি কুড়িয়ে নেয় সেটার চুরি হবে না, কারণ সেটা মালিকের কাছ থেকে নিচ্ছে না, রাস্তা থেকে কুড়িয়ে নিচ্ছে। জেড এর দখলে থাকা একটি বাড়িতে একটি টেবিলের উপর এ একটি আংটি দেখতে পায়। একটু আগে যেটা পড়ছিলাম সেম কাহিনী। উক্ত সময়ে আংটিটি গ্রহণ করলে তল্লাশির মাধ্যমে ধরা পড়তে পারে ভেবে এই আংটিটি যেন জেড খুঁজে না পায় এমন স্থানে লুকিয়ে রাখে। তার মানে এক জায়গায় পড়ে থাকতে দেখলো, সেখান থেকে অন্য জায়গায় লুকিয়ে রাখলো। নিজের কাছে থাকলে, বের হতে লাগলে যদি তল্লাশি হয়, ধরা পড়ে যেতে পারে, মান সম্মানও যাবে, আবার মামলাও হতে পারে। এর অভিপ্রায় ছিল যখন আংটিটি হারানোর বিষয়টি জেড ভুলে যাবে, তার মানে অনেকদিন পরে যখন আংটির কথা ভুলে যাবে, মনে করবে অ্যাকচুয়ালি হারিয়ে গেছে, তখন তা গ্রহণ করে বিক্রয় করবে। তার উদ্দেশ্য 1 মাস বা 1 সপ্তাহ পরে আবার এসে সেটা নিয়ে যাবে সেখান থেকে। জেড ভাববে সেটা তো হারাই গেছে, আর সেই দিন তো আর জেড কি করবে না, তাকে তল্লাশি করবে না। তার মানে খুব চালাক চোর এটা। এই ক্ষেত্রে প্রথম স্থানান্তর কালে এ চুরি সংগঠিত করেছে, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। চুরি কখন করলো? প্রথমবার যে সরিয়ে রাখলো তখন চুরি করলো, না দ্বিতীয়বার যে যখন পকেটে করে নিয়ে চলে আসলো তখন চুরি করলো? প্রথমবার যে সরিয়ে রেখেছিল তখনই চুরিটা অ্যাকচুয়ালি হয়ে গেছে, যদিও যার সম্পত্তি, যার আংটি তার বাসাতেই ছিল, তারপরেও সেটা চুরি হয়ে গেছে, কারণ চুরির উদ্দেশ্যে সেটা সরানো হয়েছে, আর সঙ্গে সঙ্গে সেটা চুরি হয়ে গেছে। খুবই সূক্ষ্ম বিষয়। এ মেরামত করার জন্য তার ঘড়ি একজন জুয়েলার জেড এর নিকট দেয়, যা জেড তার দোকানে নিয়ে যায়। মেরামতের কোনো মজুরি পাওনা নেই, তবুও জেড ঘড়িটি আটকে রাখতে পারে ভেবে এ জেড এর দোকানে অনধিকার প্রবেশ ও আক্রমণ করে ঘড়িটি জেড এর হাত থেকে ছিনিয়ে নিয়ে যায়। এক্ষেত্রে এ চুরি সংগঠিত করেনি, যেহেতু সে অসাধুভাবে ঘড়িটি গ্রহণ করেনি। মনে করেন যে আপনার একটা ঘড়ি বা মোবাইল ফোন আপনি কি করেছেন, মেকারের কাছে, টেকনিশিয়ানের কাছে মেরামত করতে দিয়েছেন। মোবাইল ফোনটা দিলেন, মেরামত করার পরে বলল যে এটা 500 টাকা ফি।
তো 500 টাকা মজুরি বিল দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে দেওয়ার পরেও সে হয়তো বা দিচ্ছে না। তখন আমার মনে হলো যে মোবাইল ফোন কোনো কারণে সে হয়তো বা রেখে দিতে পারে, আমাকে দিচ্ছে না কেন। তখন আমি বিরক্ত হয়ে তার দোকানের অনধিকার প্রবেশ করলাম, জোর করে ঢুকলাম, ঢুকে আক্রমণ করলাম তাকে, এবং আমার মোবাইল ফোনটা ছিনিয়ে নিয়ে চলে আসলাম। আমার মোবাইল, আমি সারতে দিয়েছি টেকনিশিয়ানকে, সে সেরেছে, আমি টাকাও তাকে পরিশোধ করেছি বিল, কেন আমাকে দিচ্ছে না? তো এইটা আমার অধিকারকে আমি কি করছি, দেখাচ্ছে যে প্রয়োগ করে সেটা আমি নিয়ে নিচ্ছি, অথবা এক্ষেত্রে চুরি হবে না। এরপরে সেম উদাহরণ, যদি ঘড়িটি মেরামতের মজুরি পাওনা থাকে, এবার আমি এই ঘড়ি বা মোবাইল ফোনটি ছাড়লাম, 500 টাকা চাচ্ছে, আমি টাকা দিচ্ছি না। জেড কে তার প্রাপ্য মজুরি হতে বঞ্চিত করার অভিপ্রায় আমি টাকাও দেব না, টাকা না দিয়ে মোবাইল ফোনটা নিয়ে চলে আসবো। জেড এর দখল হতে এ ঘড়িটি ছিনিয়ে নেয়, এ চুরি সংগঠন করেছে। আমারই মোবাইল ফোন আমি সারতে দিয়েছি, বা আমারই ঘড়ি আমি সারতে দিয়েছি, আমি মজুরি দিচ্ছি না, মজুরি না নিয়ে আমার জিনিস কিন্তু অন্যের দখলে আছে। এখন যেহেতু অন্যের দখলে আছে, অন্যের জিম্মায় আছে, তো এখানে ধরে নিতে হবে মজুরি পরিশোধ না করা পর্যন্ত এটা আর আমার মোবাইল না, এটা আমার ঘড়ি না। এটা কার? ওই মেরামতকারীর, ওই টেকনিশিয়ানের, ওই মেকারের। তো ওই মেকারের কাছ থেকে যখন আমি সেটা ছিনিয়ে নিব মজুরি না দিয়ে, তখন সেটা চুরি হবে। সূক্ষ্ম দুইটা পার্থক্য আছে, দেখেন, উপরে হবে না, নিচে হবে। তাহলে মজুরিটা এখানে ফ্যাক্ট, আর উদ্দেশ্য। তো এর আগে দেখলাম যে নিজের ঘড়ি নিজে যদি ছিনিয়ে নেওয়া হয় বিল না না পরিশোধ করে কাজের, তাহলে সেটা চুরি হয়ে যাবে। আবার একই, যদি এ আবার আবার এ যদি ঘড়িটি বিপরীতে জেড এর নিকট হতে রেহেন গ্রহণ করে, এবং জেড কে রেহেনের টাকা পরিশোধ ব্যতীত জেড এর বিনা সম্মতিতে জেড এর দখল হতে এই ঘড়িটি ছিনিয়ে নেয়, তবে চুরি সংগঠিত করেছে। এই এই উদাহরণে যেটা বলা হচ্ছে রেহেন, তার মানে ঘড়ি বন্ধক রেখে, আমরা সহজ ভাষায় বন্ধক রেখে আমি এর পরিবর্তে একটা টাকা নিলাম, যে ঠিক আছে আমার 2000 টাকা দরকার ভাই, 2000 টাকা আমাকে দেন, আর আমার ঘড়িটা রাখেন, আমি আপনাকে 2000 টাকা দিয়ে এই ঘড়িটা নিয়ে যাব। এখন ওই 2000 টাকা আমি দিচ্ছিও না, আবার জোর করে যদি ঘড়িটা নিয়ে নিই তার কাছ থেকে, তাহলেও কিন্তু সেটা চুরি হবে। যেটা আগের উদাহরণের সাথে মিল আছে, মজুরি না দিয়ে ছিনিয়ে নিলেও চুরি। আমি যেটা বন্ধক রেখেছি সেটা টাকা না দিয়ে যদি আমি বন্ধক পরিশোধ যদি না করি, বন্ধক থেকে সেটা যদি মুক্ত না করি, অবমুক্ত না করে যদি সেটা জোর করে নিয়ে নিই, তাহলে সেটাও চুরি হবে, যদিও সেটা ছিনিয়ে নেওয়া হচ্ছে। তো ছিনিয়ে নেওয়া মানে চুরি, প্রকাশ্য চুরি। একটু আগে মানে শুরুতে যেটা বলেছিলাম, ছিনিয়ে নিলে প্রকাশ্য চুরি, আর গোপনে নিলে অপ্রকাশ্যে গোপনে চুরি। এ একটি পণ্য জেড এর মালিকানাধীন ও দখল থাকা অবস্থায় তার বিনা সম্মতিতে এই অভিপ্রায়ে নিয়ে যায় যে যতক্ষণ না পর্যন্ত জেড তাকে একটি পুরস্কার হিসেবে প্রদান করেছে, ততক্ষণ পর্যন্ত এটি সে নিজের দখলে রাখবে। এক্ষেত্রে যেহেতু পণ্যটি অসাধুভাবে গ্রহণ করেছে, সেহেতু এ চুরি সংগঠন করেছে। তার মানে একটা একটা জিনিস পছন্দ হয়েছে একজনের, এখন সে তার আত্মীয় হতে পারে, বন্ধু হতে পারে, যাই হোক, সে মনে মনে ভাবছে এটা যদি আমি গিফট হিসেবে পেতাম, তো গিফট দিচ্ছে না। তখন সে মনে মনে ফোন দিয়ে করলো যে আমি এটা নিয়ে চলে যাই, যতক্ষণ না আমাকে সেটা গিফট হিসেবে ঘোষণা করছে সে, ততক্ষণ আমি সেটা ফেরত দিব না। তো এই ভেবে যখনই নিয়ে গেল, তখনই সেটা চুরি হয়ে গেল। গিফট পাওয়ার আশায় নিয়ে গেলেও চুরি হবে। পরেরটা সংক্ষেপে আমি বলেছি, বন্ধুর বিনা অনুমতিতে শুধুমাত্র পড়ার অভিপ্রায়ে তার বই গ্রহণ করলে তা চুরি নয়। বন্ধুর লাইব্রেরিতে প্রবেশ করলেন বা বাড়িতে প্রবেশ করলেন, তার টেবিলে থাকা একটা বই ভালো লাগলো, পড়ার জন্য নিয়ে গেলেন, বন্ধুর অনুমতি নেওয়া হয়নি। তো বন্ধুর জিনিস অনুমতি ছাড়া আপনি নিয়ে যেতেই পারেন, পড়ার পরে যদি ফেরত দেওয়ার উদ্দেশ্য থাকে, তাহলে সেটা চুরি হবে না। কিন্তু যদি পড়ার পরে সেটা ফেরত না দেওয়ার উদ্দেশ্য থাকে, তাহলে কিন্তু সেটা আত্মসাৎ হবে না, বা বিশ্বাসভঙ্গ হবে না, সেটা চুরি হবে, কারণ অনুমতি ছাড়া নিয়েছেন। কোনো ব্যক্তির স্ত্রীর নিকট হতে ব্যক্তিটির কোনো সম্পত্তি ভিক্ষা হিসেবে গ্রহণ করলে তা চুরি নয়, কারণ সম্পত্তির মালিক ব্যক্তি, কিন্তু তার স্ত্রী তো আমাকে দিল, তাহলে এটা তো আমি চুরি করিনি। ব্যাপারটা এরকম।
তখন ভিক্ষুক বলবে এটা আমি চুরি করিনি, এটা আমি চেয়েছি, আমাকে দিয়েছে। কোনো ব্যক্তির স্ত্রীর নিকট হতে ব্যক্তিটির কোনো মূল্যবান সম্পত্তি যা স্ত্রীটি প্রদানে অধিকারী নয় তা অসাধুভাবে গ্রহণ করলে তা চুরি হবে। মজার একটা উদাহরণ, হয়তোবা স্ত্রী সহজ সরল বা খুবই দানশীল মহিলা, বা হয়তোবা বোকাশোকা বা মানসিক ভারসাম্যহীন, এরকম যদি কোনো মহিলা হয়, তো বললো যে আমাকে ভিক্ষা দেন। তো হয়তোবা ভিক্ষায় সে একটা মূল্যবান বস্তু চাইলো, একটা ঘড়ি চাইতে পারে, একটা মোবাইল ফোন চাইতে পারে, অথবা বলতে পারে যে আপনার কানের যে সোনার দুল আছে ওগুলো আমাকে দেন, বা গলায় যে স্বর্ণের মালা আছে সেটা আমাকে দেন। তো মহিলাকে কনভিন্স করে ফেলেছে, মহিলা দিয়ে দিয়েছে। তো এটা কিন্তু তার স্বামী বলেনি, হয়তোবা পারমিশন নাই স্বামীর। তাহলে ওই যে আহ, ভিক্ষার অজুহাতে, ভিক্ষার ছল চাতুরিতে যে নিয়ে নিল, সেটা কিন্তু আর ভিক্ষা হিসেবে ট্রিট হবে না, সেটা চুরি হিসাবে গণ্য হবে, কারণ মহিলাকে সে প্ররোচিত করে সেটা নিল। অ্যাকচুয়ালি সেটা চুরি হবে। অন্যের সম্পত্তি সরল বিশ্বাসে নিজের মনে করে গ্রহণ করলে তা চুরি হবে না, যেহেতু তা অসাধুভাবে গৃহীত হয়নি। কারণ চুরি হওয়ার জন্য অসাধুভাবে গ্রহণ করাটা ডিসঅনেস্টি থাকতে হবে, এটাও। তো এখন অন্যের সম্পত্তি সরল বিশ্বাসী নিয়ে যাচ্ছে কেন? হয়তোবা সে আমাকে নিয়ে যাওয়ার পারমিশন দিয়েছে, অথবা এটা আমার নিজের মনে করে নিয়ে যাচ্ছি। যেমন আমি যখন নতুন অ্যাডভোকেট হলাম, নতুন গাউন পরে কোর্টে গিয়েছি। তো এখন একজন সিনিয়র হয়তোবা ভুল করেই ওনার এটা হয়েছে, কিন্তু এই ভুলটা হওয়ারও কথা না। আমার নতুন গাউন, এক ভালো দামি গাউন কিনেছি, নতুন অ্যাডভোকেট, অনেক গর্ব সহকারে কোর্টে মুভ করছি। এখন এই গাউনটা আমি কোর্ট থেকে এসে আমার টেবিলে রেখেছি, রেখে জাস্ট আমি একটু ফ্রেশ হতে গেছি ওয়াশরুমে। ওয়াশরুম থেকে এসে দেখছি যে আমার গাউন নাই। নাই তো আর খুঁজে পাচ্ছি না একদিন। তারপরে পিয়নকে জিজ্ঞাসা করে পরে বলল যে আপনার পাশে আরেক ব্যক্তি গাউন রেখেছিলেন, আরেকটা অ্যাডভোকেটের নাম করলো। তো বলছে ওনার গাউনটা কোথায় রাখে, তো উনি তো লকারে রাখেন। তো এখন উনি, ওনার আমি ফোন নাম্বার সংগ্রহ করে বললাম। তখন উনি বলছে যে ভুল করে আমার কাছে একটা নতুন গাউন চলে আসছে, আপনার গাউনটা কোথায়? তা আমারটা আমার ডয়ারে রেখে আসছি, আর আমার মনে করে তোমারটা আমি নিয়ে চলে আসছি। এখন সিনিয়র যেহেতু এই কথা বলছেন, এটাকে তো আর চুরি বলা যাবে না। এখন ওনার উদ্দেশ্য কি ছিল সেটা বিষয় না, উনি যেহেতু স্বীকার করেছেন এবং পরের দিন আমাকে ফেরত দিয়েছেন, সেটা দিয়ে আমি আবার কোর্ট করেছি। তো এই উদাহরণটা পড়ে আমার মনে হয়ে গেল উনি সরল বিশ্বাসে নিজের মনে করে হয়তোবা নিয়ে যাচ্ছিলেন। তো এই ছিল চুরি সংক্রান্ত একটা বড় সেকশন, 378 সেকশন, 378 চুরির। আমরা দেখবেন এটা 378 মনে রাখার সবচেয়ে ভালো উপায় কি? 378 মনে রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে আমরা ঠিক আগের সেকশনটা মনে রাখবো, 377। 377 অস্বাভাবিক অপরাধ। এই 377টা কিন্তু খুব ভালো মনে রাখার সম্ভাবনা আছে, কারণ শেষে আবার 777 আছে। তো 777 আছে, 377 একটা অস্বাভাবিক অপরাধের, এবং এটা হচ্ছে 16 অধ্যায়, বা দেহর বিপরীতে বা দেহ সংক্রান্ত অপরাধ, দেহর বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত সর্বশেষ একটি সেকশন। 377-এর পরে কিন্তু 378 আসে, তার মানে 16 অধ্যায় শেষ, 17 অধ্যায়ের শুরু, প্রথমে চুরি। তাহলে 377-এর পরে যে 378 হয় সেটা তো একটা ক্রমিক সংখ্যা, সবাই জানি। তো এইভাবে আমরা কিন্তু 377-এর রেফারেন্সে 378 মনে রাখতে পারবো। আশা করি এইভাবে আমরা সেকশনগুলো মনে রাখবো। 378-এর চুরির সংজ্ঞা জানলাম, উদাহরণগুলো জানলাম 5টা, আমরা এক্সপ্লেনেশন ব্যাখ্যা দেখলাম। যদি প্রশ্ন আসে চুরির উপাদান কয়টি? 5টি। যদি প্রশ্ন আসে চুরির যে ধারা, বা চুরি কথাটা বললো না, 378 ধারায় কয়টি ব্যাখ্যা আছে? 5টি। এইভাবে প্রশ্ন আসতে পারে যে 378 ধারায় ব্যাখ্যা কয়টি আছে? 5টি ব্যাখ্যা আছে। ব্যাখ্যার সংখ্যাও জানতে চাইতে পারে। হ্যাঁ, যেমন 22 সালে প্রশ্ন আসছিল যে ডিফামেশন বা মানহানির ধারা মানে সেকশন, সেই সেকশনে কয়টি ব্যতিক্রম আছে? 10টি। তো এই সংখ্যা 10টি, এটা দিয়েও প্রশ্ন আসছিল। তো বলা যায় না, এইভাবে আসতে পারে। এবার আমরা চুরির পরিস্থিতি ভেদে কি কি সাজা হতে পারে সেগুলো জেনে নিই। তো চুরির আহ 5টা মোট সেকশন আছে। দেখেন, চুরির সাথে 5-এর খুব মিল আছে, চুরির সাথে 5-এর খুব মিল আছে। এবং এই চুরির ইংরেজি কি?
কে কে লাইনে এসে বলবেন চুরির ইংরেজি কি? একটু আগেই আমরা দেখলাম। আমি একজনকে লাইনে নিব। আচ্ছা, মহিউদ্দিন সাহেব লাইনে আসেন। জি, চুরির ইংরেজি হচ্ছে থেফট। তো থেফট বানান করেন THEFT। ইংরেজিতে। কয়টা লেটার আছে? THEFT 5টি। লেটার কয়টা আছে? দেখেন, খুব চমৎকার একটা কোইন্সিডেন্ট এই মুহূর্তে আমার মনে হলো। দেখেন এখানে আছে THEFT। তাহলে চুরির সংজ্ঞায় উপাদান আছে 5টি। থেফট এই বানানো লেটার আছে 5টি। আবার চুরির মোট সেকশন আছে কিন্তু 5টি। কি কি? 378, 79, 80, 81 এবং 82। একটু আগে একটি পড়লাম, আর 4টি পড়বো, তাহলে চুরি সংক্রান্ত 5টি সেকশনও শেষ হবে। তাহলে পেনাল কোডে চুরির সেকশনও আছে 5টি। তো চমৎকার একটা মিল দেখলাম। 379, চুরির শাস্তি খোলা বা উন্মুক্ত স্থানে ওপেন প্লেসে চুরি করলে 3 বছর অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। 380, বাসগৃহে, তাঁবু, গুদাম, জলযান হতে চুরি শাস্তি। তার মানে এটা কোনো আবদ্ধ স্থানে, কোনো খোলা স্থান নয়। তাহলে 7 বছর, এবং এইটা অবশ্যই অর্থদণ্ড প্লাস অর্থদণ্ড। 81, কেরানি বা চাকর কর্তৃক মালিকের সম্পত্তি চুরি। ওই যে থালা চুরি করলো চাকর মালিকের, সেটার কথা বলা হচ্ছে। তো সেখানে 7 বছর হবে, সাথে অর্থদণ্ড। তারপরে 382, চুরিকালে মৃত্যু ঘটানো বা আঘাত দান বা ভয় দেখানোর পূর্ব প্রস্তুতিমূলক চুরি। তার মানে এখানে চুরির সময়ে যদি ভয় দেখাই, তাহলে কিন্তু সেটা দর্শুতা হয়ে যাবে, যেটা আমরা একটু পরে দেখব। কিন্তু সে ভয় দেখায়নি, দেখাচ্ছে বা কোনো অস্ত্র আছে, কাজে লাগাবে সে। সে যদি অস্ত্রটা ব্যবহার করে, সেটার চুরি থাকবে না, দর্শুতা হয়ে যেতে পারে। আর সে যদি ব্যবহার না করে, শুধু প্রস্তুতি যদি থাকে বা ভয় দেখাবে, তার মানে সে ভয়াবহ একটা চোর। তাহলে কিন্তু সেইটা, এই এই চুরি যদি সে করে, প্রস্তুতি নিয়ে চুরি করে, কিন্তু সেটা ব্যবহার না করে বা ব্যবহার করার প্রয়োজন না হয় অস্ত্র, তাহলে সেটা চুরি থাকবে, দস্যুতায় পরিণত হবে না। কিন্তু পরবর্তীতে জানা গেল যে তার প্রস্তুতি ছিল, তার কাছে অস্ত্র ছিল, তাহলে সেটা সর্বোচ্চ 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড। দেখেন এখানে 10 বছরের সশ্রম আছে, বিনাশ্রম দেওয়ার সুযোগ নাই। কারণ যার কাছে অস্ত্র থাকবে তাকে তো শ্রম দিয়ে আরো বেশি সাজা দেওয়া উচিত। বিনাশ্রম দিবে কেন? তাহলে তো সরকারের শুধুমাত্র অন্ন ধ্বংস করবে জেলখানায় বসে। প্লাস অর্থদণ্ড। তো এখানে দেখেন চুরির শাস্তি 4টি, মনে রাখারও খুবই। 3, 7, 7, 10। 3-এর সাথে 7 যুক্ত করলে কিন্তু 10 হয়, যোগ করলে। তাহলে 3, 7, 7, 10। আপনারা এইভাবে, আপনারা যে নোট এখন যেহেতু হাতে আছে, আমি আপনাদেরকে একটু হেল্প করি যে আপনারা এইভাবে হয়তোবা এইভাবে কালারফুল কালি দিয়ে বৃত্ত করে দিতে পারেন। তাহলে সেইটা, এই যে এইভাবে যদি বৃত্ত করেন আর নিচ দিয়ে লিখে ফেলেন যে হয়তোবা কোড আকারে 3, 7, 7, 10, বা এইভাবে যদি করে রাখেন, গ্রুপ আকারে মনে রাখা 3, 7, 7, 10, তাহলে আশা করি এই যে চুরির সেকশন গুলো এবং চুরির সাজা কত, সেটা আর ভুল হওয়ার কথা না। তো এইভাবেও আপনারা মনে রাখার জন্য ইউজ করতে পারেন। আপনারা কালার পেন ইউজ করার কথা বলেছিলাম, সেটা এখন এইভাবে ইউজ করতে পারেন। এরপরে এখানে 2টা উদাহরণ আছে, অর্থাৎ সাজা কত হবে সেইটা বোঝার জন্য। সাজা কত হবে এটা বোঝার জন্য 2টি সেকশন আছে, সেই সেকশন দুটি আমরা পড়ি। প্রথমে বলছে জেড এর দখলে থাকা সম্পত্তি এ চুরি করেছে। চুরি সংগঠনকালে জেড যদি বাধা প্রদান করে, তবে তাকে আঘাত করার অভিপ্রায়ে এ তার পোশাকে একটি গুলি ভরা পিস্তল লুকিয়ে রাখে। এ অস্ত্র ধারার অপরাধ করেছে, মানে 382 ধারায় অপরাধ করেছে। তার মানে পিস্তল থাকার কারণে তার সাজা হবে 10 বছর। কখন 382 হবে সেটা বোঝানোর জন্য এই উদাহরণগুলো দেওয়া হয়েছে। এ জেড এর পকেট মারে। পকেট মারে মানে যেটা আমরা পিক পকেট বলি, পকেট মার এই শব্দটাই আমরা সাধারণ
বাংলা ভাষায় ব্যবহার করে থাকি। তো পকেট মার কি জিনিস সবাই জানি। উক্ত সময়ে জেড যদি বাধা প্রদান করে বা তাকে পাকড়াও করে, তবে তাকে প্রতিরোধ করার অভিপ্রায়ে এ তার সাথীদের আশেপাশে মোতায়েন করে রাখে। তাহলে এ অস্ত্র ধারার অপরাধ করেছে, তার মানে সে যদি কোনো অস্ত্র রাখে কাছে অথবা তার লোকজন আশেপাশে রাখে যে আমি যদি ধরা পড়ি তোরা এগিয়ে আসিস আমাকে বাঁচাতে, তাহলেও কিন্তু 382 ধারা। তার মানে ওই যে চুরিকালে মৃত্যু ঘটানো, আঘাত দান, ভয় দেখানো, ওই যে সাথীরা এসে কি করবে, সাথীরা এসে ওই যে ব্যক্তি ভিকটিম তাকে তো অবশ্যই আঘাত করবে। যদি সে আটকায়, তার সাথীকে চোরকে যদি আটকায়, তাহলে মালিককে মেরে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে যাবে সম্পত্তি প্লাস তার বন্ধুদের। তো এই প্রস্তুতি নিয়ে যদি করে তাহলে 382 ধারায় চুরির অপরাধ হবে। আর প্রস্তুতি নেওয়ার পর যদি আসলে ধরা পড়ে যায় এবং ওদেরকে ব্যবহার করে, তখন সেটার চুরি থাকবে না, 382 ধারাতেও শাস্তি হবে না, সেটা দস্যুতা হয়ে যেতে পারে, ডাকাতি হয়ে যেতে পারে। এরপরে চুরি নিয়ে কাহিনী শেষ। আমরা চলে যাই 383, বলপূর্বক বা জোরপূর্বক গ্রহণ বা আদায়। বলপূর্বক আদায় বা বলপূর্বক গ্রহণ, জোরপূর্বক আদায় বা জোরপূর্বক গ্রহণ, যেটাই বলি না কেন ইংরেজি হচ্ছে একটাই, এক্সটর্শন। আমরা যেটা এক্সটর্শনের আশপাশে বা বলপূর্বক গ্রহণের আশপাশে আপনারা লিখে রাখতে পারেন চাঁদাবাজি। চাঁদাবাজি এই এটার মধ্যে পড়বে। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে বা তার আত্মীয়কে অসাধুভাবে ক্ষতির ভয় দেখিয়ে প্রভাব সৃষ্টির মাধ্যমে কোনো চাঁদা বা কোনো সম্পত্তি প্রদানে বাধ্য করে। দেখেন, কোনো সম্পত্তি প্রদানে বাধ্য করে, চুরি নিজে থেকে নিয়ে নিচ্ছিল, গোপনে নিচ্ছিল, না হলে ছিনিয়ে নিচ্ছিল নিজে থেকে চোর। কিন্তু যে বলপূর্বক আদায় করে, এক্সটর্ট করে, যে সে কিন্তু নিজে থেকে নেয় না, সে খুব একটা পাওয়ারফুল পজিশন হোল্ড করে এবং সে ফোন করে অথবা চিঠি পাঠায় অথবা কারো মাধ্যমে যায় অথবা নিজে সশরীরে যায়, বলে যে এটা যদি তুমি না দাও আমাকে, তুমি যদি 10,000 টাকা না দাও, 1,00,000 টাকা না দাও, 1 কোটি টাকা না দাও, তাহলে তোমার এই যে বিল্ডিং হচ্ছে এই বিল্ডিং হতে দিব না, এই বিল্ডিং আগুন ধরিয়ে দিব, বা তোমার রড চুরি করে নিব, বা তোমার পরিবারের কাউকে কোনো ক্ষতি করবে, এভাবে ভয় দেখাচ্ছে, দিয়ে চাঁদাবাজি করছে। এটাই কিন্তু চাঁদাবাজিটাই কিন্তু এক্সটর্শন বা বলপূর্বক আদায়, বল প্রয়োগ করে আদায় করা হচ্ছে। এটা পেশি বল হোক বা মানসিক বল হোক, যেখানে কি করা থাকবে, তাকে আনডিউ ইনফ্লুয়েন্স করবে, আনডিউ ইনফ্লুয়েন্সের মাধ্যমে অন্যায় প্রভাব সৃষ্টি করে তার থেকে কোনো সম্পত্তি আদায় করে নিবে। চুরির ক্ষেত্রে আমরা দেখলাম যে শুধুমাত্র অস্থাবর সম্পত্তি চুরি করা যায়, কিন্তু বলপূর্বক গ্রহণের ক্ষেত্রে আহ অস্থাবর সম্পত্তি তো চুরি আদায় করা যাবেই। স্থাবর সম্পত্তি তার মানে জোর করে কারো বাড়ি, কারো পুকুর, কারো আমবাগান, এই ধরনের কোনো স্থাবর সম্পত্তি নিয়ে নেওয়া যাবে কিনা, কার কোনো ধারণা আছে, কিছু বলতে চাচ্ছেন? বলপূর্বক গ্রহণ স্থাবর সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য কিনা? আচ্ছা, শহীদ ভাই লাইনে আসেন। শহীদ ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, বলেন। হ্যাঁ, বলপূর্বক আদায় স্থাবর অস্থাবর উভয় সম্পত্তির ক্ষেত্রে প্রয়োগ হবে। প্রয়োগ মানে জোর করে কারো পুকুরও নিয়ে নেওয়া যেতে পারে, তাই তো? হ্যাঁ, দখল করা যায়। তো আমরা বলি যে পুকুর চুরি, পুকুর আসলে চুরি করা যায় না, পুকুর এক্সটর্ট করা যায়, তাই তো? পুকুর চুরি করা যায় না। পুকুর চুরি তো পুকুর, পুকুর চুরিটা তো অর্থ সম্পদ, মানে অর্থ চুরি, ব্যাপক অর্থে ইউজ হয় যে হ্যাঁ, পুকুর চুরি হয়েছে এটা অর্থ এটা চুরির ক্ষেত্রে। একটা, এটা একটা বাগধারার ক্ষেত্রে প্রযোজ্য, তাই না? জি জি জি, অর্থ চুরি, পুকুর একটা চুরির। ডিপ হ্যাঁ মিনিং হ্যাঁ আছে হ্যাঁ, এটার। তো ঠিক জি। আছে, আপনার যদি নয়েজ না হয় লাইনে থাকেন, আমরা একটু এগিয়ে যাই। ওকে। তো এখানে জি। বলছে সম্পত্তি প্রদানে বাধ্য করা, ভয় দেখালো, এ বি কে ভয় দেখালো, বি ভয়ে তার সম্পত্তি দিয়ে দিচ্ছে, এটাই হচ্ছে এক্সটর্শন। কিংবা কোনো মূল্যবান জামানত বা এমন কিছুতে স্বাক্ষর করতে বাধ্য করে। এখন এ বি কে বলছে যে তোমার একটা চেকে তুমি স্বাক্ষর করে দাও, ব্ল্যাঙ্ক চেক হতে পারে বা অ্যামাউন্ট বসানো চেক হতে পারে, যদি না দাও তোমাকে এই করবো। তাহলে চেকে যদি স্বাক্ষর করে তাহলেও তো ওই টাকা নিয়ে নেওয়া, চেকে স্বাক্ষর নিয়ে নেওয়া
সম্পত্তি নেওয়া নেওয়ারই সমতুল্য। তো এই যে একটা চেকে স্বাক্ষর নিচ্ছে বা জামানত বা সিকিউরিটি বা কোনো দেখা স্ট্যাম্পে স্বাক্ষর নিচ্ছে, সেখানে হয়তো বা সম্পত্তি তাকে পাওয়ার অফ করে দিয়েছে, এরকম কোনো কিছু মূল পারে, উইল তৈরি করতে পারে সেটাকে উইল পরিণত করে, দেওয়া দরকার হয় না। যে কোনো কেউই উইল লিখতে পারে ভাই, শুধু সাক্ষীরা থাকলে হলো এবং তিনি লিখে দিচ্ছেন, সে থাক তার সাইনও লাগে না, স্বাক্ষর লাগে এবং সাক্ষীদের স্বাক্ষর লাগে, এবং এটা যে কোনো স্থানে হতে পারে। সাব রেজিস্ট্রি কাছে যে রেজিস্ট্রি করাটাও জরুরি না উইল, যা পরবর্তীতে একটি মূল্যবান জামানতে পরিণত হতে পারে, তবে সে বলপূর্বক আদায় করেছে মর্মে গণ্য হবে। তাহলে বলপূর্বক আদায় কি, আমরা একটু নিচে সাম আপ করেছি, এটা আমরা বিয়ার একটা পাচ্ছি, কিন্তু আমি আপনাদের জন্য সহজ করার জন্য দুইটি লাইন লিখেছি। সেটা হচ্ছে, গ্রহণকারী নিজের সম্পত্তি ছিনিয়ে নেয় না। চুরির ক্ষেত্রে যেটা ছিনিয়ে নেওয়ার বিষয় থাকে, বা দস্যুতা ডাকাতির ক্ষেত্রেও ছিনিয়ে নেওয়ার বিষয় থাকতে পারে, কিন্তু বলপূর্বক আদায়ে কিন্তু নিজে থেকে নিবে না। খুব ভদ্রলোক যে বলপূর্বক আদায় করে, সে খুব ভদ্রলোক, সে নিজে থেকে নিবে না, তাকে দেওয়া হবে। মানে একটু ভাই টাইপের, ওই গুন্ডা টাইপের, দাদাগিরি টাইপের মানুষ, বরং তাকে দিতে বা সমর্পণ করতে বাধ্য করা হয়। ভয় দেখিয়ে বা ব্ল্যাকমেল করে সম্পত্তি আদায়। ব্ল্যাকমেল শব্দটা আমরা খুব ভালো বুঝি, তাই এই শব্দটা আমি ব্যবহার করেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। হয়তোবা এই শব্দটা বাস্তবে আছে, কিন্তু এই বিয়ার অ্যাক্টে বা বইপত্রে হয়তোবা এই শব্দটা নাই, কিন্তু এই শব্দটা দিলে আপনারা বুঝতে পারছেন আসলে ব্ল্যাকমেল কি সবাই বুঝি আমরা। স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি বলপূর্বক আদায় এর বিষয়বস্তু হতে পারে, আমি যেটা একটু আগে প্রশ্ন করেছিলাম। অর্থাৎ বলপূর্বক আদায় স্থাবর ও অস্থাবর উভয় সম্পত্তির সাথে সম্পৃক্ত। তাহলে আমরা সংজ্ঞা জানলাম, আরেকটু স্পষ্ট হলাম। এবার আমরা উদাহরণে যাই, ইলাস্ট্রেশন। জেড যদি এ কে অর্থ প্রদান না করে, তবে জেড এর ব্যাপারে মানহানিকর বা কুৎসামূলক লেখা প্রকাশ করবে মর্মে প্রভাব সৃষ্টি করে এ জেড এর নিকট হতে অর্থ গ্রহণ করলো, এ বলপূর্বক আদায় সংগঠন করলো। এখন একজন আরেকজনকে বলছে যে আমাকে যদি তুমি 10 লক্ষ টাকা না দাও, তাহলে তোমার নামে এমন আমি মানহানিকর বা কুৎসামূলক বক্তব্য প্রকাশ করব যেন তোমার ব্যবসা শেষ বা তোমার ব্যক্তি জীবন শেষ। তো এই ভয়ে সে টাকা দিয়ে দিল, এক্সটর্শন হলো। জেড একটি জেড যদি একটি অঙ্গীকারপত্রে বা চেকে স্বাক্ষর প্রদান না করে, তবে জেড এর শিশুকে অবৈধভাবে আটক করবে মর্মে হুমকি দিয়ে। তাহলে এখানে বলছে যে তুমি যদি এই চেকে স্বাক্ষর না করো বা বিল অফ এক্সচেঞ্জে যদি স্বাক্ষর না করো, তাহলে তোমার শিশুকে অবৈধভাবে আটক করব, কনফাইন করব। এটা শুনে সে স্বাক্ষর দিয়ে দিল, তাহলে এটা বলপূর্বক আদায় হলো। জেড যদি একটি বন্ডে স্বাক্ষর প্রদান না করে, তবে জেড এর জমিতে চাষের উদ্দেশ্যে লাঠিয়াল বাহিনী পাঠাবে। তার মানে জেড এর ফসলের জমি আছে, সেখানে ফসল আছে, ধান আছে, হয়তোবা পাকা ধানে মই দিয়ে দিবে, কথাটা বলে না, মানে ফসল নষ্ট করার ভয় দেখাচ্ছে। তো যে কোনো ফসল, সেই ফসলটা নষ্ট করার ভয় দেখাচ্ছে, লাঠিয়াল বাহিনী দিয়ে সেই ফসলের মধ্যে হয়তোবা হাল চাষ করে দিবে, তাহলে ফসল নষ্ট হয়ে যাবে। এই ভয়ে তার থেকে বন্ডে সই নিচ্ছে, এটাও এক্সটর্শন। সেটা প্রপার্টি রিলেটেড, বন্ড কিন্তু একটা প্রপার্টি রিলেটেড বিষয়, আর আমরা পড়ছি কিন্তু প্রপার্টি রিলেটেডই অফেন্স। জেড যদি একটি ফাঁকা কাগজে স্বাক্ষর প্রদান না করে, তবে জেড কে আঘাতের ভয় দেখিয়ে, তাহলে আঘাতের ভয় দেখিয়ে ফাঁকা কাগজে সই নিলেও সেটা কি হবে, এক্সটর্শন হবে। তো এক্সটর্শন কি, সংজ্ঞাটা জানলাম কত ধারায়, 383 ধারায়। এবার আমরা এর কি জানবো, শাস্তিগুলো জানবো। 84-তে 384 বলপূর্বক আদায়ের শাস্তি 3 বছর। 350 বলপূর্বক আদায়ের উদ্দেশ্যে ক্ষতির ভীতি প্রদর্শন। তাহলে ক্ষতির যদি ভীতিও এর মধ্যে ইনক্লুড থাকে, তাহলে এটা হয়ে যাবে 14 বছর। 5 বছরের কম নয়, মানে মিনিমাম 5 ইয়ার্স, ম্যাক্সিমাম 14 ইয়ার্স। এটা কিন্তু একটা এক্সেপশনাল আপনার শাস্তির সেকশন, যে মিনিমামটা উল্লেখ করা আছে, এবং 5 বছর। 5 বছর কিন্তু খুব কয়েকটি সেকশনে 5 বছরের সাজার বিধান আছে, খুব রেয়ার একটা শাস্তির অ্যামাউন্ট 5 বছর।
এবং 14 কিন্তু খুব কম, রেয়ার। অতএব এটা আসার সম্ভাবনা খুব ভালো আছে, যেহেতু সর্বত্র আছে exception। এখানে 10 বছর প্লাস অর্থদণ্ড। 387 বলপূর্বক আদায়ের উদ্দেশ্যে মৃত্যু বা গুরুতর আঘাতের ভীতি প্রদর্শন। এখানে ভীতি প্রদর্শন করছে এক্সটর্শনটা করার উদ্দেশ্যে। এখনো এক্সটর্শনটা সাকসেসফুল হয়নি, মানে টাকাটা এখনো অপরাধীর হাতে আসেনি, এই কারণে সাজা কম, 3 বছর। 388 মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধের অভিযোগের ভয় দেখিয়ে, তার মানে তোমাকে একটা মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেবো, যে মামলায় তোমার কি হতে পারে, মৃত্যুদণ্ড হতে পারে বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, এই ভয় যদি দেখায় তাহলে সেটা 10 বছর হবে। আর এখানে 377 ধারায় অস্বাভাবিক যৌনাচার যেটাকে বলে, এর অভিযোগের ভয় দেখিয়ে বলপূর্বক আদায়। যদি বলে যে তোমার বিরুদ্ধে এমন একটা অভিযোগ দেবো যে 377 ধারায় তোমার নামে মামলা হয়ে যাবে, মানে তুমি অপকর্ম করেছো, অস্বাভাবিক যৌনাচার করেছো, পশুতুল্য আচরণ করেছো, এ তো এই যদি ভয় দেখায় তাহলে কিন্তু 388 ধারাতে দুইটা অপরাধ, মানে একটি সেকশন কিন্তু দুইটি আপনার সাজা এখানে ডেসক্রাইব করা হচ্ছে। একটা তো উপরে 10 বছর, এবং 377 ধারার যে খারাপ কাজ করেছো তুমি, এই কথা বলে যদি আহ, ভয় দেখায় এই ধরনের মামলা করব বা তোমার বিরুদ্ধে মামলা হয়ে যাবে, এরকম কোনো কাণ্ড করে ফেলবো, তাহলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এটা গুরুত্বপূর্ণ একটা সেকশন। 389 বলপূর্বক আদায়ের উদ্দেশ্যে অপরাধের অভিযোগের ভীতি প্রদর্শন। মানে এখানে অপরাধ কি উল্লেখ নেই, ছোটখাটো অপরাধ হতে পারে, তাই সাজাও ছোটখাটো, 3 বছর। তো বিভিন্ন পরিস্থিতি ভেদে আমরা চুরির সাজা দেখলাম, বিভিন্ন পরিস্থিতি ভেদে বলপূর্বক আদায়েরও সাজা দেখলাম। এখানে 384, 386 ও 388 ধারাগুলোতে সফলভাবে বলপূর্বক আদায় সংঘটিত হয়েছে। আপনাদের সহজ করার জন্য ওপরের সেকশনগুলোকে একটু আমি ডিটেলিং করার চেষ্টা করেছি, সাম আপ করার চেষ্টা করেছি, যে এই 3টি সেকশনে অপরাধমূলক বলপূর্বক অলরেডি হয়ে গেছে। আর অপরদিকে 385, 387 এবং 389, তার মানে দেখেন যে এখানে জোড় 84, 86, 88 জোড়গুলোতে বলপূর্বক আদায় হয়েছে, এবং বিজোড় সেকশনগুলোতে এই ধারাগুলোতে বলপূর্বক আদায় সংগঠিত হয়নি, বরং বলপূর্বক আদায়ের মাধ্যম হিসেবে কেবলমাত্র ভীতি প্রদর্শিত হয়েছে, প্রস্তুতির পর্যায়ে আছে। তার মানে বলপূর্বক আদায়ের প্রস্তুতি চলছে, জাস্ট প্রিপারেশন। বেশ, মানে যেগুলো বেজোড় সংখ্যার ধারা সেগুলোতে প্রিপারেশন চলছে, জোড় যে সংখ্যার ধারা সেখানে অলরেডি এক্সট্রাকশন হয়ে গেছে। এই কারণেই এইভাবে সাজাগুলো মনে রাখবেন। এরপরে আমরা এই সম্পত্তি রিলেটেড আরেকটি খুবই ভয়াবহ অপরাধ, দস্যুতা। 390 দস্যুতা বা রবারি ইংরেজিতে। আমরা সাধারণত জলদস্যু বলে থাকি, পাইরেটস, সিনেমাও আছে, দ্য পাইরেটস অফ ক্যারাবিয়ান, এই ধরনের অনেক মুভিও আছে জলদস্যু সংক্রান্ত। আমরা ছোটবেলা সিনবাদ এই ধরনের প্রোগ্রাম দেখতাম, আলিফ লাইলা, অ্যারাবিয়ান নাইটস। তো এখানে কিন্তু এই যে আগে তো যারা বণিক তারা জলপথেই যাতায়াত করতো, জলদস্যু, পাইরেটস, সেটার আলাদা একটা ইংরেজি আছে, পাইরেটস। তো সেটা তো আমরা যতটুকু বুঝতাম ছোটবেলা থেকে, আইন পড়ার আগে আমি যতটুকু বুঝতাম সেটা শেয়ার করি, যে দস্যুতা বা রবারি আর ডাকাতি একই মনে করতাম। আসলে একই, কিন্তু সংখ্যাগত শুধু পার্থক্য আছে। 5 জন বা বেশি হলে ডাকাতি, আর 1 থেকে 4 জন যদি করে, একজনে ডাকাতি হতে পারে, সরি, একজনে দস্যুতা হতে পারে, 2 জনে দস্যুতা হতে পারে, 3 জনে দস্যুতা হতে পারে, বা 4 জনে দস্যুতা হতে পারে। 5 জন সেই দস্যুতাটা করলেই সেটা আর দস্যুতা থাকে না, সেটা হয়ে যায় ডাকাতি। তো ডাকাতি এবং দস্যুতার মধ্যে পার্থক্য এতটুকুই। ইন অল রবারি দেয়ার ইজ আইদার থেফট অর এক্সটর্শন। প্রত্যেক দস্যুতাই হয় চুরি নচেত বলপূর্বক আদায়ের উপাদান থাকবে। তো দস্যুতার যে সংজ্ঞা,
সেই সংজ্ঞার মধ্যে প্রথমে বলে দিল যে দর্শতার মধ্যে হয় চুরি থাকবে, না হলে এক্সটর্শন থাকবে। তার মানে এখানে হোয়েন থেফট ইজ রবারি, আর আরেকটা হচ্ছে হোয়েন এক্সটর্শন ইজ রবারি। তো এখানে আমার ভাষায় আমি যে বাংলাটা করেছি যে চুরি যখন দর্শতায় পরিণত হয়, চুরির সময় স্বেচ্ছায় কোনো ব্যক্তির মৃত্যু ঘটানো বা আঘাত প্রদান বা বেআইনি বাধা প্রদান করলে, তাহলে চুরি করতে গেছে, চুরি করতে যেয়ে যদি প্রস্তুতি থাকে এগুলো করার তাহলে তো চুরি, কিন্তু যখন সে ধরা পড়ে যাচ্ছে ওই সময় সে যদি ব্যবহার করে ফেলে, অর্থাৎ ব্যক্তির মৃত্যু ঘটানো, চুরি করতে যে মেরেই ফেলেছে বা আঘাত করেছে, আহত হয়েছে, নিহত হয়নি, বা বেআইনি বাধা, তার মানে মালিককেই বেঁধে রেখেছে বা বাধা দিচ্ছে। ওই যে আমরা একটা ভিডিও দিলাম যে বেঁধে রেখেছে, তো চোর যদি যে মালিককে বেঁধে তার জিনিসপত্র চুরি করে, তাহলে কিন্তু সেটা আর চুরি থাকে না, সেটা হয়ে যাবে দর্শুতা। তার মানে চোরের তো আর এত বড় সাহস নেই যে মালিককে বেঁধে রেখে চুরি করবে, তাহলে সে হয়ে যাবে কি দস্যু। তার মানে সেটা একটা ভয়াবহ অপরাধ। বা উক্ত রূপের চেষ্টা করলে, আরেকটা হচ্ছে মৃত্যু বা আঘাত বা বেআইনি বাধার তাৎক্ষণিক ভয় দেখালে। তার মানে এই দুইটা পয়েন্ট যদি চুরি করতে যে মিলে যায় অপরাধীর, তাৎক্ষণিক ভয় এবং এই যে উপরে যেটা মৃত্যু ঘটানো, মেরেই ফেলেছে বা আহত করেছে, আঘাত করেছে বা বেআইনি বাধা প্রদান করেছে বা এগুলো করার চেষ্টা করেছে, এগুলো যদি সিমটম থাকে একটা চোরের মধ্যে, তাহলে ওই চোর আর চোর থাকে না, সেটা হয়ে যাবে দস্যু, এবং অপরাধটা চুরি থাকবে না, হয়ে যাবে দস্যুতা। আশা করি কখন চুরি দস্যুতায় পরিণত হয় এটা বুঝতে পারলেন। এই দুই লাইনের জন্য রিটেন পরীক্ষা আসে, কখন চুরি দস্যুতায় পরিণত হয়। 2 মার্ক বা 3 নম্বর, এই এতটুকু লিখলেই আপনি 2 বা 3 নম্বরই পাবেন হুবহু, অঙ্কের মতন। এরপরে হোয়েন এক্সটর্শন ইজ রবারি, এটার বাংলা করলে সহজ বাংলা, বলপূর্বক আদায় যখন দস্যুতায় পরিণত হয়, যে ব্যক্তিকে ভয় দেখানো হচ্ছে তার নিকটে উপস্থিত থাকা। তাহলে বলপূর্বক আদায় করা হবে, ব্ল্যাকমেল করা হবে। ব্ল্যাকমেল তো ফোনেও করতে পারে বা লোক পাঠানো হলো, এই আমার লোককে পাঠালাম, টাকা দিয়ে দিয়েন। বা আসছে এসে বলছে এই বস আপনাকে 10 লক্ষ টাকা দিতে বললো, না দিলে কিন্তু খবর আছে। তার মানে কি লোকের মাধ্যমে পচানো হচ্ছে, বা মোবাইল ফোনে বা চিঠির মাধ্যমে হচ্ছে, বা চিরকুটের মাধ্যমে। তো দূর থেকে, দূরবর্তী জায়গা থেকে এক্সটর্শন করছে, বস দূরে কোথাও বসে আছে, তার চেলাদের পাঠিয়েছে, সাগরেদদের পাঠিয়েছে। তো এইটা হলে সেটা বলপূর্বক দেখাচ্ছে আদায়ই থেকে যাবে। কিন্তু যদি যে এক্সটর্ট করছে সে ভিকটিমের সামনে উপস্থিত থাকে, যে না দিলে, এই 10 লক্ষ টাকা না দিলে, মানে যে এই হুমকিটা দিচ্ছে, যে ব্ল্যাকমেলটা করছে, সে যদি তার সম্মুখে নিকটে উপস্থিত থাকে, তাহলে সেটা আর বলপূর্বক আদায় হবে না, সেটা দোষতা হয়ে যাবে। কারণ মুখামুখি যদি কেউ এই ব্ল্যাকমেল করে, ভয় দেখায় যে 10 লক্ষ টাকা না দিলে তোমার ছেলেকে তুলে নিয়ে যাব, এই করবো এই করবো, ভয়টা বেশি পাবে না? তো এটা করার জন্য তো অনেক সাহস দরকার। আর এই সাহসের কারণে এই এক্সটর্শনকারী হয়ে যাবে কি দস্যু। 2 নম্বর, বলপূর্বক আদায়ের সময় কোনো ব্যক্তিকে বা তার কোনো আত্মীয়কে মৃত্যু, আঘাত বা বেআইনি বাধার তাৎক্ষণিক ভয় দেখালে। তাহলে তাৎক্ষণিক ভয় চুরি করার সময় করলে দস্যুতা হয়ে যাবে, তাৎক্ষণিক ভয় দস্যুতা করার সময় যদি করে তাও সেটা দস্যু, তাৎক্ষণিক ভয় যদি বলপূর্বক আদায়ের সময় করে তবুও সেটা দস্যুতা হয়ে যাবে। উক্ত ব্যক্তিকে কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি অর্পণে বাধ্য করলে, তাহলে চুরির সময় তো নিজে ছিনিয়ে নিচ্ছে, নিজে নিয়ে নিচ্ছে। আর বলপূর্বক আদায়ের সময় যেহেতু অর্পণ করে, তাই ভয় দেখাচ্ছে, নিজে থেকে দিয়ে দিচ্ছে যার সম্পত্তি সে। ব্যাখ্যা: অপরাধীর অপর ব্যক্তিকে মৃত্যু, আঘাত বা বেআইনি বাধার প্রদানের তাৎক্ষণিক ভয় দেখানোর জন্য যথেষ্ট নিকটবর্তী হলে সে ঘটনাস্থলে উপস্থিত বলে গণ্য হবে। এখন কতটা কাছে থাকলে নিকটে আছে, নিয়ার বাই আছে, সেটা সাফিসিয়েন্ট নিয়ার টু পুট দা, মানে পার্সন, এখানে যেটা লেখা আছে sufficiently near to put the other person in fear of instant death, of instant hurt, or of instant wrongful restraint। অবৈধ বাধা, মৃত্যু,
আঘাত, এগুলোর ভয় দেখানোর জন্য একটা মানুষের কতটা নিকটে থাকতে হবে? তার 1 হাত সামনে থাকতে হবে, 2 হাত সামনে থাকতে হবে, 10 হাত সামনে থাকতে হবে? মানে ভিকটিম এবং অপরাধীর মধ্যে দূরত্ব কয় হাত হবে, কতটুকু হবে? সেইটা কোনো মেজারমেন্ট নাই। এটা ইঞ্চিতে, এইটা মিটারে, এইটা ফিটে পরিমাপ করা যাবে না। তবে যতটুকু কাছে থাকলে একটা মানুষ ভয় পেতে পারে কমন সেন্সে, ততটুকু যদি কাছে থাকে তাহলে সেইটা দর্শুতা হবে। ব্যাখ্যাতে সেটাই বলা হচ্ছে। উদাহরণ: জেডকে জাপটিয়ে ধরলো মানে কি? আটক করলো, এই যে রেস্টেন্ট করলো। জেড এর বিনা সম্মতিতে প্রতারণামূলকভাবে জেড এর পোশাক হতে এ অর্থ ও রত্ন ছিনিয়ে নেয়। প্রথমত, এ চুরি সংগঠিত করেছে, তার মানে কারো কাছ থেকে ছিনিয়ে নিলে সেটা চুরি হয়ে গেল। কিন্তু এই যে জাপটিয়ে ধরলো তার মানে কি? তাকে বাধা সৃষ্টি করলো মালিককে, সে যেন বাধা দিতে না পারে। এবং চুরি সংগঠনের সময় যেহেতু সে জেডকে ইচ্ছাকৃতভাবে অবৈধভাবে বাধা দান বা নিয়ন্ত্রণ করেছে, সেহেতু এর চুরিটি দস্যুতায় পরিণত হয়েছে, অর্থাৎ দস্যুতা সংগঠিত করেছে। তাহলে চুরি কিভাবে দস্যুতায় পরিণত হয় সেটা তো জানতে পারলেন এই উদাহরণের মাধ্যমে। রাজপথে জেডকে দেখতে পেয়ে তাকে পিস্তল দেখিয়ে তার অর্থের থলি দাবি করে, তার মানে তাৎক্ষণিক ভয় দেখাচ্ছে। তাহলে এটা কি হয়ে যাবে? দস্যুতা, ডাকাত, রবারিতে, অর্থাৎ বলপূর্বক গ্রহণ, বল আহ, দস্যুতায় পরিণত হবে। এক্ষেত্রে বলপূর্বক আদায় করেছে প্রাথমিকভাবে, এবং উক্ত সময়ে জেড এর সম্মুখে উপস্থিত থেকে তাৎক্ষণিক আঘাতের ভীতি প্রদর্শন করায় বলপূর্বক আদায়টি দস্যুতা হিসেবে গণ্য হবে। উপরের উদাহরণ চুরি থেকে দস্যুতা, নিচের উদাহরণ বলপূর্বক আদায় থেকে দস্যুতা। স্পষ্ট বুঝতে পারছেন? আর 2টি উদাহরণ আছে। যাত্রাপথে জেড এবং তার শিশুর দেখা পায়। তাহলে জেড কে দেখলো এবং তার শিশুকে দেখতে পেল। শিশুটিকে হাতে তুলে নিয়ে খাড়া গিরিচূড়া হতে নিচে নিক্ষেপ করার তাৎক্ষণিক ভয় দেখায়, যে পাহাড়ে উঠে চলে গেছে, যে এখান থেকে নিচে ফেলে দেবো শিশুটিকে। তাহলে নিশ্চয়ই তার শিশুকে ফেলে দেওয়ার সে ভয় পাবে। জেড এর নিকট হতে তার অর্থের থলি দাবি করে, মানে শিশুকে ফেলে দেওয়ার ভয় দেখিয়ে তার থলি নিয়ে নিচ্ছে। তাহলে এটা অবশ্যই দর্শিত হবে। যে সেরাতন আপু লাইনে এসে বলবেন সবকিছু ঠিক আছে কিনা। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ঠিক আছে সবকিছু। ওয়ালাইকুম আসসালাম। সবকিছু ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ধন্যবাদ। আজকের ক্লাসটি বুঝতে পারছেন? স্যার আমি এতক্ষণ ছিলাম না, আমি কিছুক্ষণ আগে জয়েন করছি। খুব ব্যস্ত খুব ব্যস্ততা ছিল মনে হচ্ছে। ব্যস্ত যাই, ছিলাম একটু, মানে পরীক্ষা দিয়ে একটু বাইরে মানে কাজ ছিল আর কি। আচ্ছা, ভিডিওটা গুরুত্বের সাথে দেখবেন। আগামী শুক্রবারে তো আবার পরীক্ষা, তো আবার পুরো পেনাল জি কোডের স্যার। উপরে চাপ ভালোই আছে আপনাদের। রমজান মাসের আগে একটু চাপ দিয়েছি আর কি। জি তো স্যার। যাই হোক, আপনার নয়েজ না হলে লাইনে থাকেন, নয়েজ হলে বন্ধ করে দিবেন। পরবর্তী উদাহরণ: এ জেড এর নিকট হতে এই বলে সম্পত্তি অর্জন করে যে, তোমার শিশু আমার গুন্ডা দলের লোকদের নিকট আছে, এবং যদি তুমি আমাকে 10,000 টাকা না পাঠাও তবে তোমার শিশুটিকে হত্যা করা হবে। এটি বলপূর্বক আদায়। কিন্তু জেড কে তার শিশুটির তাৎক্ষণিক মৃত্যু ভয় দেখানোয় এটি দস্যুতায় পরিণত হয়েছে। এই যে শিশুটিকে মেরে ফেলবে, এই যে ভয় দেখালো, ভয় দেখিয়ে টাকা নিচ্ছে, এটা ঠিক আছে, কিন্তু তাৎক্ষণিক ভয় দেখালো, এই কারণে এইটা বলপূর্বক আদায় থেকে দস্যুতায় পরিণত হয়েছে। তার মানে দস্যুতায় পরিণত হওয়ার জন্য আমি নিচে যে একটা শর্টকাট দিয়েছি, যে চুরি প্লাস তাৎক্ষণিক ভয়, তাহলে সেটা দস্যুতা হয়ে যাবে। এবং বলপূর্বক আদায় প্লাস তাৎক্ষণিক ভয় যদি তার মধ্যে থাকে, সেটা দস্যুতায় পরিণত হবে। এই 2টা পয়েন্ট মনে রাখলে মোটামুটি যে চুরি কি জিনিস, আহ, তারপরে বলপূর্বক আদায় কি জিনিস, এবং
দস্যুতা, তাৎক্ষণিক ভয়ের মাধ্যমে যে দস্যুতায় পরিণত হচ্ছে, এই দুইটি অপরাধ, মানে দুই উপায়ে দস্যুতা সংগঠিত হতে পারে, চুরির মাধ্যমে বা বলপূর্বক আদায়ের মাধ্যমে। তো আশা করি এই তিনটি অপরাধ সম্পর্কে স্বচ্ছ একটি ধারণা দিতে পেরেছি। তারপরেও সমস্যা হলে মেসেজ করবেন, নিজেরা আবার পড়বেন। ধারা 391, ডাকাতি বা ড্যাকৈটি, সংজ্ঞা: 5 বা ততোধিক ব্যক্তির দস্যুতাই ডাকাতি। এখানে আমি ব্র্যাকেটে আপনাদের সুবিধার্থে লিখেছি সাহায্যকারী সহ। 2 জন ডাকাতি করলো, 3 জন দাঁড়িয়ে থাকলো, তাহলে 3 জন সাহায্যকারী। কোনো কাজ না করলেও, দলে থাকলেও সংখ্যা বৃদ্ধি করলো, 5জন বা 6জন বা 7জন হলো। তো 5জন সংখ্যা পূর্ণ করার জন্যে যদি কোনো সাহায্য করেও থাকে, দলে কোনো লোক থাকলে হলো, কোনো যদি কাজও না করে, তারপরেও সেটা দস্যুতা না হয়ে ডাকাতি হয়ে যাবে। তার মানে দস্যুতা আগে হতে হবে, সেটা দস্যুতা হওয়ার পরে সেটা যদি 5 বা তার বেশি লোক মিলে করে, তাহলে সেটা ডাকাতি হয়ে যাবে। যেটা দস্যুতা সেটাই ডাকাতি, শুধুমাত্র অপরাধীর সংখ্যাগত পার্থক্য। প্রত্যেক ডাকাতি দস্যুতা, কারণ ডাকাতি তো দস্যুতার মাধ্যমে হয়, ঘটনাটা কিন্তু দস্যুতার মতোই, কিন্তু প্রত্যেক দস্যুতা ডাকাতি নয়, কারণ দস্যুতায় তো আর 5জন থাকে না। সে কারণে ডাকাতি ও দস্যুতার মধ্যে অপরাধীর সংখ্যা ব্যতীত অন্যান্য উপাদানগুলো একই, সেম। ডাকাতিতে সাহায্যকারীও সমভাবে অপরাধী হবে। দস্যুতার উদ্যোগ বা প্রস্তুতিও দস্যুতা বলে গণ্য হবে। দস্যুতা বা ডাকাতির কেউ যদি প্রস্তুতি নেয়, এই প্রস্তুতিটাও কিন্তু দস্যুতার সম অপরাধী। মানে দস্যুতা করতে গেলে, দস্যুতা যদি সাকসেসফুল হয়, রবারি যদি সাকসেসফুল হয়, তাহলে যে শাস্তি, সাকসেসফুল না হলেও, ধরা পড়লেও বা প্রস্তুতি নিলেও, মানে করতে গেছে, ওই সময় যদি পুলিশের হাতে বা এলাকাবাসীর হাতে ধরা পড়ে যায়, তবুও কিন্তু সেই দস্যুতারই শাস্তি হবে। তার মানে প্রস্তুতি, উদ্যোগ এবং ঘটনাটা ঘটানো একই অপরাধ। ডাকাতির উদ্যোগ বা প্রস্তুতিও ডাকাতি বলে গণ্য হবে। তাহলে এখানে প্রিপারেশন থাকলেও কিন্তু সাজা হবে। তার মানে এটা কিন্তু যখন প্রিপারেশন থাকবে তখন সেটা ইনচয়েড ক্রাইম হবে। আর ইনচয়েড ক্রাইম হলেও তার আলাদা সাজা আছে, যেটা আমরা প্রথম দিকে প্রথম ক্লাসে জেনেছি, অসম্পূর্ণ অপরাধ। 392, এর আগে দেখলেন যে ফরম্যাট কি, 378 থেকে আমরা শুরু করেছি। 378 চুরির সংজ্ঞা, 379, 80, 81, 82, এই মোট 5টা সেকশনে চুরি সংক্রান্ত বিষয় আছে। 78-এ চুরির সংজ্ঞা, পরবর্তী 4টি সেকশনে হচ্ছে চুরির অপরাধের হচ্ছে সাজা, ক্ষেত্র বিশেষে, পরিস্থিতি ভেদে। তারপরে 383-তে এক্সটর্শনের সংজ্ঞা দেওয়া আছে, এবং 383 থেকে টানা 389 পর্যন্ত এক্সটর্শনের সাজা দেওয়া আছে। 390-এ রবারি বা দস্যুতার সংজ্ঞা দেওয়া আছে, 391 ডাকাতির সংজ্ঞা দেওয়া আছে। এখন দেখেন ফরম্যাটে একটু পরিবর্তন হয়েছে। আগে আমরা দেখি সংজ্ঞা সাজা, সংজ্ঞা সাজা, কিন্তু এবার দুইটা সংজ্ঞা একসাথে দিয়ে দেওয়া হলো। তার মানে 390 এক্সটর্শন, দেখেন 390 এক্সটর্শন, আবার এখানে 391 এসে আবার ডাকাতি, কারণ দুইটা একই জিনিস, তাই সাজা একবারে পরে দিই। আগে রবারি এবং আগে ডাকাতি কি আগে বুঝিয়ে নিই, তারপরে সাজার কথা বলি। যিনি আইন তৈরি করেছেন, যারা তৈরি করেছেন, তারা এভাবে ভেবেছেন, কারণ রবারি এবং ডাকাতি একই ধরনের অপরাধ, তাই দুইটার সংজ্ঞা আগে দেওয়া হলো, তারপরে দুইটার সাজা 92 থেকে শুরু। দস্যুতার শাস্তি 10 বছর প্লাস অর্থদণ্ড। রাজপথে রাত্রে দস্যুতা, রাজপথে সূর্যোদয়ের পরে সূর্যাস্তের আগে, মানে রাত্রে দস্যুতা করলে 14 বছর, 10 বছর থেকে 4 বছর বেড়ে যাবে। এবং দেখেন এখানে সশ্রম, সশ্রম, বিনাশ্রম দেওয়ার কোনো সুযোগ নাই। দস্যু যারা, তাদের কি না খাটিয়ে শুধুমাত্র জেলখানায় বসে লাল ঘরের ভাত খাওয়ানো বা 14 শিকের ভাত খাওয়ানো বলে? মেবি জেলখানার যে গ্রিল আছে, 14টি করে হয়তো বা রড আছে, এই কারণে 14 শিকের ভাত খাওয়া বলে। বা লাল ঘর, হয়তো বা ওয়াল লাল রঙে কিছুটা শেডে হয়তো বা রং করা, তাই।
এই ধরনের আমরা সিনেমা নাটকে শুনতে পারি বা প্রচলিত কথা। তো যাই হোক, দস্যু মানুষ শক্ত সামর্থ্য আছে বলেই তো দস্যুতা করতে যাচ্ছে। অবশ্যই কাজ করাই নিতে হবে, সশ্রম কারাদণ্ড। এই সেন্সে আমরা মনে রাখবো। 393, আবার আরো সেন্স গত ক্লাসে শুনেছিলাম, জেনেছিলাম যে 7 বছরের বেশি হলেই সেখানে অর্থদণ্ড প্লাস হয়ে যাচ্ছে, কারণ অর্থের একটা ম্যাটার থাকছে, এবং দস্যুতার কারণে এইটা কিন্তু আবার সশ্রম হয়ে যাচ্ছে, কারণ বড় ধরনের অপরাধ। দস্যুতার উদ্যোগ 393, গুরুত্বপূর্ণ সেকশন, ইতিপূর্বে প্রশ্নে আসছে এখান থেকে। উদ্যোগ, প্রচেষ্টা, প্রস্তুতি। উদ্যোগ মানে অ্যাটেম্পট, উদ্যোগ হচ্ছে অ্যাটেম্পট, প্রচেষ্টা অ্যাটেম্পট, আর প্রস্তুতি হচ্ছে প্রিপারেশন। যদি উদ্যোগ নেই, অ্যাটেম্পট নাই বা কোনো প্রিপারেশন নাই, তাহলে 7 বছর প্লাস অর্থদণ্ড। 494, দস্যুতাকালে ইচ্ছাকৃত আঘাত প্রদানের শাস্তি। দস্যুতা করার সময় যদি আবার আঘাত করে, তাহলে এটা হয়ে যাবে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড অথবা অনূর্ধ্ব 10 বছর সশ্রম কারাদণ্ড। যাবজ্জীবন দিবে না 10 বছর দিবে অনূর্ধ্ব, সেটা নির্ভর করবে হচ্ছে যে আঘাতের প্রকৃতিটা কেমন, আঘাত কি গুরুতর হয়েছে না সাধারণ আঘাত করেছে, প্লাস অর্থদণ্ড। 395, ডাকাতির শাস্তি। তাহলে আমরা 92, 93, 94 এই 3টি সেকশনে পেলাম হচ্ছে দস্যুতার সংক্রান্ত সাজা। 95, ডাকাতির সাজা, যাবজ্জীবন সশ্রম, অনূর্ধ্ব 10 বছর সশ্রম প্লাস অর্থদণ্ড। 396, খুন সহ ডাকাতির শাস্তি, খুবই গুরুত্বপূর্ণ একটি সেকশন। 396, পেনাল কোডের 10টি মৃত্যুদণ্ডের সেকশন আছে, তার মধ্যে 396 একটি। রিটেনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ, রিটেনের প্রশ্ন আসে যে মৃত্যুদণ্ডের ধারাগুলো কয়টি আলোচনা করুন, তখন এটা আপনাদের লাগবে। মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড অথবা 10 বছর সশ্রম কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। সদস্য বা দলের মধ্যে যেই খুন করুক না কেন সমভাবে দোষী বা যৌথভাবে শাস্তি পাবে। মনে করেন 10 জন মিলে ডাকাতি করছে, একজন খুন করলো, বাকি 9 জনেরও কিন্তু 396 ধারায় মৃত্যুদণ্ড হতে পারে। কি কারণে? যদিও ওই বাকি 9 জন হয়তো বা নিষেধ করছিল বা মৃত্যুদণ্ডটা সংগঠিত করেনি, বা হয়তো বা যে একজন মারছিল, ভিকটিমকে খুন করছিল, তাকে বাধা হয়তো বা দিচ্ছিল, কিন্তু কোনো এক্সকিউজ হয়তো বা কাজে লাগবে না। যদি কোর্ট কনভিন্সড হয় যে সবাই দায়ী আছে, সবাই দলে ছিল, প্রত্যেককে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। একটি উদাহরণ আছে, আমরা পড়ব। তো এখানে উদাহরণটা আমরা এমসিকিউ প্রশ্নের মধ্যে পাবো। 400 সেকশন, সংঘবদ্ধ ডাকাত দলে থাকার শাস্তি। ডাকাত দলে থাকলেই তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে সর্বোচ্চ, অনূর্ধ্ব 10 বছর সশ্রম অথবা অর্থদণ্ড। 401, চোরের দলে থাকার শাস্তি। এখানে আবার চোরের দলে 401-এ আবার চুরির বিষয়টা আবার ফেরত আসছে। যারা হ্যাবিচুয়ালি অফেন্ডার, অভ্যাসগতভাবে চুরি করে, এই ধরনের মানে দলে যদি চোরের দলে থাকে, তাহলে 7 বছর সাজা হবে। 402, ডাকাতি করার অভিপ্রায় সমবেত বা একত্রিত হওয়া শাস্তি। ডাকাতি হওয়ার জন্য সবই কেবল এক জায়গায় হয়েছে, প্রিপারেশনের আগের স্টেপ। যেমন আপনারা পরীক্ষা দেওয়ার আগে ওএমআর শিটটা রেডি করে নিয়ে বসছিলেন, তো এরকম 7 বছর। এখানে লক্ষণীয় যে উপরোক্ত সাজার ধারার সবগুলোতেই সশ্রম কারাদণ্ড এবং সেই সাথে অবশ্যই অর্থদণ্ড উল্লেখ করা আছে। সশ্রম প্লাস অর্থদণ্ড, কেননা অপরাধগুলো অর্থ সম্পদ লুট সংক্রান্ত, এবং লুটেরা অপরাধীরা সাধারণত কঠোর শ্রম করার জন্য শারীরিকভাবে সামর্থ্যবান হয়। এটা হচ্ছে আমার লজিক, যে কেন সশ্রম কারাদণ্ড হবে এবং কেন অর্থদণ্ড মাস্ট। তো এই লজিকটা মনে রাখলে হয়তোবা এই সেকশন থেকে প্রশ্ন আসলে লিখিত হোক, এমসিকিউ হোক, অথবা ভাইবা, অথবা বাস্তব জীবনে আপনারা সহজে এটা মনে রাখতে পারবেন। এরবার এই যে আজকে 10 পার্ট আমরা পড়ছি, 10 পার্ট থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আছে। এর মধ্যে দু একটা এমসিকিউ প্রশ্ন আমি পড়ি। এখানে দেখেন, প্রথমেই চুরি ড্যাশ সম্পত্তির সাথে সম্পৃক্ত, এর নতুন প্রশ্ন, বার কাউন্সিল 2023-এর প্রশ্ন। 23-এর প্রশ্নগুলো অ্যাড করা হয়েছে। শুধু অস্থাবর সম্পত্তি উত্তর 378 ধারায় আছে।
তারপরে এই 7 নম্বর প্রশ্নটা নিয়ে একটু কথা বলবো। এটা নিয়ে আপনাদের থেকেও আমি মতামত নিব। দোকান থেকে ঘড়ি চুরির জন্য সর্বোচ্চ কোন মেয়াদের কারণ হতে পারে? দোকান দোকান থেকে ঘড়ি চুরি করেছে, তার মানে 380 ধারায় অপরাধ করেছে, এই যে 380। তো এখানে 380 ধারায় অপরাধ করলে তার সর্বোচ্চ সাজা আছে হচ্ছে 7 বছর। এই যে সর্বোচ্চ 7 বছর, এই যে শ্যাডো করা আছে, এটা কিন্তু অন্য কোনো বইয়ে নাই। এটা আপনাদের সুবিধার্থে আমি দিয়ে দিয়েছি। নেক্সট পরীক্ষায় যদি এই প্রশ্নটা আমি করি তাহলে সর্বোচ্চ 7 বছর এই লেখাটুকু থাকবে না। এখন 7 বছর তো অপশনেই নাই, তাহলে আমি কেন এটা 5 বছর উত্তর করব? এটার লজিক কি কে বলতে পারবেন? হাত উত্তোলন করেন। আর কেউ? রাজ্জাক ভাই হাত উত্তোলন করেছেন, আর কেউ উত্তোলন করবেন? আগে নতুন একজন স্টুডেন্টকে আমি দিই। আচ্ছা, রোজা। রোজা, আপনি সম্ভব হলে যদি লাইনে আসতে চান আসবেন, এসে বলবেন যে এখানে আমরা স্যার। দেখ। ওয়ালাইকুম আসসালাম। 380 ধারায় আমরা দেখলাম যে 7 বছর কারাদণ্ড হতে পারে সর্বোচ্চ। প্রশ্নে বলছে জি স্যার। দোকান থেকে ঘড়ি চুরির জন্য সর্বোচ্চ কোন মেয়াদের কারাদণ্ড হতে পারে? দেখেন 380 ধারায় তাঁবু, গৃহ। তাহলে দোকান বলতে তাঁবু গৃহর মতোই, মানে একটা আহ, খোলা জায়গা তো আর না, কোনো না গৃহের স্যার। মতো জায়গা থেকেই নিচ্ছে। তার মানে কোনো সুরক্ষিত জায়গা থেকে চুরি করলে সেইটা কি হবে? সাজাটা সর্বোচ্চ একটু সাত বেশি হবে। বছর হ্যাঁ, জি 7 বছর হবে। আর আর যদি ওপেন প্লেস থেকে নেওয়া হয় তাহলে সেখানে সাজা 3 বছর। কারণ 3 বছর স্যার। অরক্ষিত জায়গা। এখন আপনি যদি চুরির জন্য কোনো সম্পত্তি বাইরে রেখে দেন, চুরি করার জন্য তার একটু লোভ হবেই, তাই না? আর তাই এখানে আপনি সম্পত্তির মালিক, আপনি বাইরে রাখলে এখানে আপনারও দোষ, কেন আপনি বাইরে রেখেছেন, মানে চুরির সুযোগ করে দিয়েছেন, তাই চোরের সাজা 3 বছর। আর আপনি সুরক্ষিত রেখেছেন, এই জায়গা থেকে চোর এসে চুরি করছে, তাহলে তো বিপদ। তাই সাজা হচ্ছে বেশি, চোরের সাহস বেশি, অপরাধ বড়, সাজা বেশি। এখন আমার প্রশ্ন হচ্ছে, অপশনে তো 7 বছর নাই, তাহলে এখানে কি ধরে নিব যে কোনোটাই সঠিক উত্তর হবে না? মানে উত্তর সঠিকই নাই না, এখানে 5 বছর উত্তর করা যেতে পারে, যেহেতু আমি উত্তর ঘ করেছি? লজিক কি বলেন? উত্তর করবোই না, না স্যার। 5 বছর করা যাবে গেলেও লজিক কি? স্যার আমার কাছে এই মুহূর্তে এটা দেখে যা লাগছে, মানে আমার কাছে এই মুহূর্তে যা লাগছে স্যার, যে 7 বছর তো সর্বোচ্চ এটার জন্য শাস্তি দেওয়া যেতে পারে। কিন্তু স্যার এই ক্ষেত্রে দেখা গেছে যে এই উদাহরণগুলোর মধ্যে সবচেয়ে যদি বেশি কথা বলি, সেক্ষেত্রে সেটা 5 বছর। এর জন্য হয়তো এখানে 5 বছর দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এটা একটা সুন্দর লজিক। এখানে 6 মাস, 1 বছর, 3 বছর, এর মধ্যে আমি 5 বছরই সর্বোচ্চ দেখছি, মানে অপশন গুলোর মধ্যে সর্বোচ্চ কোনটি, হ্যাঁ স্যার, এইভাবে আমরা অপশন গুলোর চিন্তা মধ্যে করব, সর্বোচ্চ তাই পাঁচ না? বছর জি স্যার। আচ্ছা, এখানে এখানে যদি একটা অপশনে যদি 10 বছর থাকতো, মনে করেন একটা এখানে 6 মাস আছে না, এই স্যার। 6 মাসটা কেটে দিয়ে আমি করে দিলাম 10 বছর। যদি জি স্যার। কতে 10 বছর থাকতো তাহলে 10 বছর, 1 বছর, 3 বছর, 5 বছর, এইভাবে যদি হতো তাহলে উত্তর কোনটা হতো? 10 বছর হতো না 5 বছর হতো? স্যার 5 বছর হতো, কারণ 10 বছর তো হবেই না, কারণ 7 বছর সর্বোচ্চ। কারণ এখানে বলা হচ্ছে অনূর্ধ্ব 7 বছর। 380 ধারায় অনূর্ধ্ব 7 বছর বা সর্বোচ্চ 7 বছর দেওয়া দেয়। 10 বছর তো যাওয়ার সুযোগই নেই, আগে 10 বছর বাদ। তো ঠিক আছে, এই ধরনের প্রশ্ন করে যদি কনফিউজড করার চেষ্টা করে বার কাউন্সিল, আশা করি আমার স্টুডেন্টরা এই ধরনের কনফিউশনে ভেস্তে গিয়ে নিজের পরীক্ষাটা খারাপ করবে না। এটা তো আমি ধরে নিতে পারি, তাই নয় কি? আশা করতে পারি। তো ধন্যবাদ আপনাকে উত্তর দেওয়ার জন্য। তো মোটামুটি এখানে কিছু 18টার মতো এমসিকিউ আছে। নেক্সট আমরা এই যে আত্মসাৎ, তছরূপ, বলপূর্বক মানে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, চুরিকৃত মাল গ্রহণ, এই সেকশনগুলো পড়বো। পার্ট 11 সোমবারে ক্লাস হবে। আর আজকের রেজাল্ট রাত্রে দেওয়া সম্ভব হবে কিনা সেটা আমি চিন্তা করে বলছি।
আর এই মুহূর্তে আজকের শুধুমাত্র যদি কারো কোনো প্রশ্ন থাকে উত্তর দিতে পারবেন। আর আগামী সোমবারে এই যে আজকে যে পরীক্ষা নিলাম, পরীক্ষায় যদি কারো কোনো প্রশ্ন নিয়ে সমস্যা থাকে আমি তো সলিউশন দিয়েই দেবো কিছুক্ষণ পরে। তো সলিউশন পাওয়ার পরে যদি কোনোটা যদি প্রবলেম হয় বা যদি মনে হয় যে আমি যেটা উত্তর করেছি সেটা আপনার মনে হচ্ছে না কেন সঠিক, আপনি লজিক ধরতে পারছেন না, আহ সেক্ষেত্রে আমাকে কমেন্ট করতে পারবেন, মেসেজ করতে পারবেন। তো আমি যদি আপনাদের প্রশ্ন থাকে আজকের ক্লাস সংক্রান্ত আজকে প্রশ্ন হবে, আর সোমবারে হচ্ছে ক্লাস টেস্ট 3 সলিউশন ক্লাস একটু সীমিত আকারে হবে, তারপরে পার্ট 11 আলোচনা হবে। তো ওকে প্রশ্ন করতে চাইলে লাইনে চলে আসেন। আমি মাইকটাকে সবার উদ্দেশ্যে অন করে দিয়েছি, টাচ করলেই, আর হাত উত্তোলন করার দরকার নাই, টাচ করলে আপনারা কথা বলতে পারবেন। কথা বলতে চাইলে জাস্ট টাচ করে মাইক অন করে কথা বলেন, প্রবলেম থাকলে সলভ করে নেন। আমি কোচিং কিন্তু এই উদ্দেশ্যে করা আপনাদের সমস্যার সমাধান করতে। নোট নিয়ে আপনি বাসায় পড়তে পারেন। কোচিং এ কয়েকটি লাভ হচ্ছে, আমি আপনাকে পড়িয়ে দিচ্ছি, বসে থাকলেন স্ক্রিনের সামনে, আপনার জন্য একজন মানুষ পড়িয়ে দিচ্ছে কষ্ট করে, আপনার পড়া হয়ে যাচ্ছে। এক, দুই হচ্ছে এটা আবার রেকর্ড থাকছে, আপনি পরে ভিডিওগুলো বারবার দেখে নিচ্ছেন, তার মানে শুয়ে থেকেও স্ক্রিনে আপনি পড়াটা হয়ে যেতে পারে। তারপরে পরীক্ষা দিচ্ছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এবং পরীক্ষায় কম্পিটিশন থাকার কারণে আপনি পড়তে বাধ্য হবেন। পরীক্ষা খারাপ হলে তো আপনার খারাপ লাগবে, ভালো করার একটা স্পৃহা ভিতরে তৈরি হবে, মোটিভেশন কাজ করবে, তখন আপনার পড়তে বাধ্য হবেন। তো কোচিং এর এই যে গাইডলাইন, আপনাকে সঠিক পরামর্শ দিচ্ছি, সঠিকভাবে নিয়ে যাচ্ছি, এই কাজগুলোর মাধ্যমে আপনাকে সফলতা এনে দিবে। কিন্তু আপনাকে কমিটেড থাকতে হবে নিয়মিত পরীক্ষা দেওয়ার, নিয়মিত ক্লাস করার, এবং শুধু পরীক্ষা দিলে হবে না, পড়াশোনা করে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে হবে। এবং কোনো প্রবলেম থাকলে সেটা লজ্জা করে নিজের মধ্যে গোপন রাখবেন না, অবশ্যই ছোট ছোট প্রবলেম হলেও আমাকে বলবেন। আমি পড়াতে গিয়ে কোনো জায়গায় যদি ভুল বলি সেটাও আমাকে ধরিয়ে দিবেন। এই অনুরোধ আপনাদের সবার প্রতি আমার থাকবে। তো কেউ যদি কথা আসসালামু বলতে আলাইকুম না স্যার। চান। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। একজন লাইনে আসছেন, হ্যাঁ, মনিরুল ভাই স্যার বলেন। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, বলেন। স্যার আমার একটা বিষয় জানার ছিল, সেটা 378 ধারার প্রথম ইলাস্ট্রেশনটা এখানে বলা হচ্ছে জেড এর সম্মতি ছাড়া তার দখল হতে অসাধুভাবে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে জেড এর জমিতে এ একটি গাছ কাটে। হুম। এক্ষেত্রে জমি হতে গাছটিকে বিচ্ছিন্ন করার সঙ্গে সঙ্গে চুরি সংগঠন করেছে। আমার জানার বিষয়টা ছিল এইখানে যে আহ, গাছটা কি দণ্ডায়মান অবস্থা থেকে ফেলে দেওয়ার সাথে সাথে চুরি সংগঠিত হয়, নাকি যার জমি থেকে গাছটা কাটা হচ্ছে ওই তার নির্দিষ্ট এরিয়া থেকে বের করার পরে সংগঠিত হবে চুরিটা? আপনার সুন্দর প্রশ্ন করছেন। গাছ সাধারণত এইভাবে থাকবে বা একটু হেলে এইভাবে থাকবে, তাই তো? জি। গাছ হয় সেখানে সোজা ষাট হয়ে মানে দণ্ডায়মান থাকবে মাথা উঁচু করে, অথবা একটু হয়তো বা ভাঁজ হয়ে থাকবে। তো গাছটি কাটার আগে যে পজিশনে ছিল সেই পজিশন থেকে যদি 1 ইঞ্চিও সরানো হয়, মনে করেন এটা একটা অস্ত্র দিয়ে, দা বা অন্য কাটার যন্ত্র দিয়ে একটা কোপ দেওয়া হয়েছে, একটা আঘাত করা হয়েছে গাছকে, জি। গাছটা পুরোটা কেটে যায়নি কিন্তু সামান্য ভেঙে যে গাছের সাথে লটকে আছে, তার মানে গাছটা এই অবস্থা ছিল, একটা অংশ এরকম হয়ে গেছে। আমি যদি দুইটা কলম দিয়ে উদাহরণ দিই ভালো বুঝতে পারবেন, গাছটা এরকম ছিল, এখান থেকে এরকম হয়ে আছে, এবার বুঝতে জি। পারলাম? জি স্যার। তার মানে এখনো পুরোটা ভেঙে পড়েনি, অথবা এরকম হয়ে এর সাথে লেগে আছে, গাছটা অর্ধেক লেগেই আছে, তারপরেও সেটা ওই সময় চুরি হয়েছে যখনই মানে গাছে আঘাত করা হয়েছে, আঘাত করার ফলে সেইটা একটু মানে বাঁকা হয়ে যদি সামান্য লেগেও থাকে, তবুও ধরে নেওয়া হবে সেটা বিচ্ছিন্ন হয়ে যাবে, কারণ সেটা যদি কিছুদিন রেখে দেওয়া হয় ওই গাছটা তো মরে যাবে, ওই অংশটুকু মরে যাবে না? জি স্যার। এখন আপনি বলছেন যে তার সীমানার বাইরে নিয়ে গেলে সেটা চুরি, তার আগে চুরি হবে কিনা, সীমানার ভিতরে থাকলেও চুরি হবে, খালি জাস্ট ওই গাছকে তার পজিশন থেকে একটু সরালেই
সেটা চুরি হবে। যেমন আমি যদি আরেকটু ক্লিয়ার করি, আহ, ওই যে বন্ধুর বাসায় গেল, যে টেবিলের উপর আংটি দেখতে পেলো, সেই আংটিটা টেবিল থেকে সরিয়ে হয়তোবা একটু অন্য কোথাও সরে রাখলো, তার বাড়ির সীমানার মধ্যেই তো রাখলো। আংটি যদি বাড়ির সীমানার মধ্যে লুকিয়ে রেখেও যদি চুরি হয়, তাহলে গাছটা যার তার জমির সীমানাতে রাখলেও সেটাও চুরি হবে, জাস্ট সামান্য স্থানান্তর করার কারণে। জাস্ট ভূমি থেকে স্থানান্তর, মানে ভূমি থেকে বিচ্ছিন্ন, পুরোপুরি বিচ্ছিন্ন না হলেও সেটা চুরি হবে, সামান্য বিচ্ছিন্ন হলেও। ক্লিয়ার হলো বিষয়টা এবার? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ধন্যবাদ। এভাবে ক্লিয়ার হতে হবে, বলা যায় না এইভাবে খুব ডিপে যে প্রশ্ন করতে পারে, কখন কোথায় কাজে লাগবে বলা যায় না, এমসিকিউ, রিটেন, ভাইবা, বাস্তব জীবনে। তো আর প্রশ্ন আছে আপনার? না স্যার, ধন্যবাদ। অন্য কারো প্রশ্ন আছে? রনি আপু লাইনে ছিলেন না কোনো কারণে, আবার আসছেন। রনি আপুর প্রশ্ন আছে আজকে ক্লাস নিয়ে? স্যার, রনি স্যার আপু, আজকের ক্লাস নিয়ে প্রশ্ন নাই। আচ্ছা। আমার হচ্ছে আহ, স্যার ওই দিন ক্লাসটা শুনছিলাম, ভুলে গেছি আজকের হুম, প্রশ্নটা আসছিল, হিসাবটা মিলাইতে পারিনি। যে তাই না? অবৈধ অবরোধের সাথে 3 দিন 10 দিন এই হিসাবগুলো মনে করার চেষ্টা করলাম। আমি হয়তো রেকর্ডিং শুনে আবার ঠিক করে নিতাম, যদি আর একবার বোঝানো সম্ভব হয়। আচ্ছা, এখানে যেটা বলা হয়েছে, আমি সেই সেকশনটাতে চলে যাই। 343 এই যে থেকে শুরু তিন হলো। তিনশো তিনশো 343 এবং 346 থেকে প্রশ্নটি করেছি আমি। দেখা যায় 3 দিন বা ততোধিক দিনব্যাপী অবরোধের শাস্তি। 9 দিনের কথা বলা হয়েছে মেবি প্রশ্নে, তাই নয় কি? জি স্যার, জি স্যার। তার মানে 10 দিন, মানে 344-এ তো আর যায়নি, না স্যার, ওই 9 বা 343 ততোধিকের আছে। মধ্যেই আছে। 343-এর এখানে বিষয়, 10 দিন বা তার 11, 12, 13, 14 হলে 344-এ যেত। 9 দিন দিয়ে আমি ওই 343-এর সীমার মধ্যেই রেখেছি, তাহলে নর্মালি এটা 2 বছরের কারাদণ্ড হলো। এখন বলছে 3 দিন গোপন স্থান। থেকে বেশি, মানে 9 দিন, 9 দিন তো রেখেছে, সেটা 343-এর অপরাধ হয়ে গেছে, এবং গোপন স্থানে হওয়ার কারণে 346-এরও সেটা অপরাধ হবে। তাহলে এখানকার 2 দিন বলছে অন্য শাস্তির সাথে অতিরিক্ত 2 বছর, তাহলে এখানে 2, এখানে 2, 4 বছর, উত্তর হবে 4 বছর। বুঝতে পারলেন? জি স্যার, বুঝতে পারছি। মনে হয়েছিল, কিন্তু তারপর বিষয়টা আরেকবার একদম কনফার্ম হয়ে নিলাম। না, ধন্যবাদ। এটা হয়তো বা অনেকের প্রবলেম হতে পারে, এটা আরো ক্লিয়ার হলো। তাহলে এখানে 45 এবং 46 অতিরিক্ত 2 দিন, কার সাথে 2 দিন হবে সেটা ডিপেন্ড করবে কোন কোন সেকশনের আওতায় এই প্রশ্নটা করা হয়েছে। কারণ যখনই 45 এবং 46 কোনো সোলো অপরাধ সৃষ্টি করে না, 45 এবং 46 অন্য একটা অপরাধের সাথে অ্যাড করে। বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে আচ্ছা, পারছি। মুখে মুখে একটি প্রশ্ন করব আপনাদের উদ্দেশ্যে, আপনারা যে উত্তর করতে পারবেন করবেন। রনি আপু আগে বলেন দেখি পারেন কিনা। মনে করেন যে একটা মহিলা রাস্তায় দাঁড়ায় আছে, 2 জন মোটরসাইকেল আরোহী, একজন ড্রাইভ করছে এবং একজন পিছনে বসে আছে। এই ধরনের সিনারি আমরা অনেক সিনেমাতে দেখেছি। তো তার গলায় একটা স্বর্ণের চেন আছে, এই মোটরসাইকেল আরোহী কাজ দিয়ে নিয়ে গেল, পিছনে থাকা আরোহী কি করলো, মহিলার গলা থেকে চেনটা ছিনিয়ে নিয়ে চলে গেল। ওই জি স্যার। মহিলা হয়তোবা 2 জনকে চেনে, মহিলা হয়তোবা 2 জনকে চেনে না, হয়তোবা তাদের মাথায় হেলমেট পরা আছে, তাদের চেহারা দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না সেটা ডাজন্ট ম্যাটার। তার মানে ভিকটিমের সাথে অপরাধী 2 জনের পূর্ব পরিচয় আছে কিনা এটা ম্যাটার না, তাদের মুখ ঢাকা আছে না ওপেন আছে এটা কোনো ম্যাটার না। জাস্ট ওখানে গেল, তার গলা থেকে চেনটা নিজ হাতে অপরাধী টেনে ছিঁড়ে নিয়ে পালিয়ে গেল। এটা কি অপরাধ হবে? কে বলবেন? আপনি বলতে স্যার, পারবেন? এটা বলেন। দস্যুতা। হুম। এটা দস্যুতা, দস্যুতাতে তো চুরিও থাকে, আবার ভয়ও থাকে। আচ্ছা, শিবলি ভাই বলেন এটা কি? এটা চুরি। এটা চুরি হবে। রনি আপু, এটা চুরি হবে। কোনো ভয় দেখাইছে? সামনে দিয়ে গেছে, গলায় টান দিয়ে নিয়ে চলে গেছে, ভয় দেখায়নি তো, কোনো কথাই তো বলেনি, জাস্ট আচ্ছা আচ্ছা। ছিনিয়ে নিয়ে চলে গেছে। ওই যে প্রকাশ্য চুরি, ক্লাসের শুরুতে যেটা বললাম, প্রকাশ্য চুরি এটা, জি এটাই স্যার। ছিনতাই।
ছিনতাইয়ের মধ্যেই চুরি, দস্যুতা, ডাকাতি সবই থাকে, আবার বলপূর্বক আদায়ও থাকে। আচ্ছা, এইটা শিবলি ভাই বলবেন যে এই সেম ঘটনাটাকে আমি বলপূর্বক আদায় হিসাবে যদি দেখাতে চাই, দেখানো সম্ভব সেম ঘটনাটাকে? এটা এটা বলা যেতে পারে আমাকে মোটরসাইকেল তাড়া করিয়েছে এবং হুম। একটা হুমকি দিয়েছে, তুমি যদি আমাকে তোমার চেনটা না দাও তাহলে আমি একটা হয়তো অঘটন ঘটাবো। তাহলে ঘটনাটা আচ্ছা, এজাহারে রাখতে পারি আমরা তো। এই মুহূর্তে শিবলি ভাই যেটা বলছেন, উনি দাবি করছেন এটা বলপূর্বক আদায়। তার মানে মোটরসাইকেল আরোহী দুইজন মহিলার সামনে গেল যে তোমার গলার চেনটা দাও, বা যা আছে, যা কিছু আছে দিয়ে দাও বা দিয়ে দেন, না দিলে এই যে আমাদের হাতে কি আছে, অস্ত্র আছে, নাকি অস্ত্র দেখাচ্ছে, তাই তো? জি, এটা হতে পারে। আচ্ছা, এই ধরনের সিচুয়েশন, অস্ত্র থাকা না থাকা, একটা মহিলা দুজন পুরুষকে দেখলে এমনি ভয় পাবে এই ধরনের সিচুয়েশনে, যখন তার জিনিস চাচ্ছে, বিশেষ করে ওই শখের গহনা। তো এটাকে আপনি এক্সটর্শন দাবি করছেন, এটাকে এক্সটর্শন হবে? মনিরুল ভাই বলেন। স্যার এখানে যদি আহ, শিবলি ভাই যেটা বললো যে যদি এখানে এখানে যদি না, আপনি জাস্ট হবে কি হবে না সেটা বলেন। উনি যেটা দাবি করছেন এটা এক্সটর্শন, ইয়েস এখানে অর নো? এখানে তো ভীতি প্রদর্শন করা হয়নি, এখানে এক্সটর্শন তো হয় না। উনি তো উনি তো বলছেন যে যা কিছু আছে দিয়ে দাও, তাহলে এটা ভীতি প্রদর্শন হলো না? হ্যাঁ, এক্ষেত্রে হয়েছে, আমি এটাই প্রথমেই বলতে চাচ্ছিলাম যে এক্ষেত্রে যদি বলা হয় যে যা কিছু আছে দিয়ে দাও তাহলে এক্সটর্শন হবে, আর যদি কিছু না বলে শুধু রানিং এ নিয়ে যায় চলতি পথে তাহলে সেখানে চুরি হবে। আচ্ছা, আমি যেটা প্রথম উদাহরণ দিয়েছিলাম সেটা চুরি। মনিরুল ভাই যেটা বললো, সেখানে মোটর সাইকেল দাঁড় করালো, দাঁড় করে বলছে যা কিছু আছে দিয়ে দাও, না হলে তোমাকে মেরে ফেলবো, এই ভয় দেখাচ্ছে। রনে আপু বলেন, সেটা সেটা মানে বলপূর্বক আদায় হবে, দস্যুতা হবে, না চুরি হবে, না ডাকাতি হবে, কি হবে বলেন? স্যার এটা এক্সটর্শন হচ্ছে। আপনার কথা বোঝা যায়নি, বেঁধে গেছে, নেটওয়ার্ক ইস্যু। স্যার আবার প্রশ্নটা করেন, আবার বলেন। প্রশ্নটা আপনি আরেকবার করেন। আচ্ছা, প্রথমে মোটরসাইকেলের আরোহী দুইজন এসে মহিলার গলায় থেকে চেন ছিনে নিয়ে চলে গেল, কোনো কথাবার্তা বললো না, এটা চুরি, কনফার্ম চুরি, প্রকাশ্য চুরি। জি স্যার। সেটা দিনে হোক রাত্রে হোক, সেটা চুরি। কারণ নিজে ছিনিয়ে নিয়েছে এবং মহিলাকে কোনো কথাই বলেনি, ভয়ও দেখায়নি। কিন্তু মহিউদ্দিন ভাই বলল যদি সেখানে সামনে দাঁড়িয়ে ভয় দেখায় তাহলে সেটা বলপূর্বক আদায় হবে। অ্যাকচুয়ালি সেটা কি বলপূর্বক আদায় হবে না ভিন্ন কিছু হবে? স্যার এটা তো যদি মহিলাকে দস্যুতাতে ভয় চলে দেখায়, যাচ্ছে না? সেটা দস্যুতাতে চলে যাচ্ছে আপনি কি না? আমাকে জিজ্ঞাসা করছেন না আপনি না স্যার উত্তর এটা দিচ্ছেন? দস্যুতা। আমার কাছে এটা দস্যুতা। আচ্ছা, কারণ দস্যুতাতে কিন্তু এই রাজ্জাক যে ভাই, বলপূর্বক রাজ্জাক আদায়টাও ভাই আছে। বলেন। আচ্ছা, রাজ্জাক ভাই বলেন, ব্যাখ্যা স্যার পরে নিচ্ছি। দস্যুতা হবে, আমার মতে দস্যুতা হবে স্যার। এটা দর্শিত হবে। তো এখন এটা দর্শিত হবে, শিবলি ভাই আপনি কি আপনার মতামতে অনড় আছেন, না দর্শিতাই ফেরত আসছেন, দুইজন যেহেতু দর্শিতা বলছে? এটা হচ্ছে যদি ওখানে আপনার অসাধু ক্ষতির ভয় দেখে যদি কিছু আদায় করা হয় সেটা হচ্ছে এক্সটর্শন। তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখানো হলে সেটা হবে দস্যুতা, তাৎক্ষণিক মৃত্যু, এখানে তাৎক্ষণিক আঘাত, মৃত্যু বা আপনার বাধা। এখানে এখানে চুরি, প্রথমত চুরি হচ্ছে, চুরি থেকে দস্যুতাতে যাওয়ার সুযোগ আছে। আমি কিন্তু ঘটনাটা চুরির বলেছি, চুরি থেকে দস্যুতাতে যেতে পারে। চুরি থেকে বলপূর্বক গ্রহণে কনভার্ট হওয়ার কি সুযোগ আছে? কোন সেটা অবশ্য নেই। সেকশনে আছে যে সেটা সেটা চুরি নেই, সেটা কিন্তু নেই। এই সেন্সটা দেখেন, চুরি কিন্তু বলপূর্বক আদায়ে কনভার্ট হয় না কখনো। চুরি জি, দস্যুতায় যেতে পারে, বলপূর্বক আদায়, মূল ঘটনাটা যদি চুরি হয় সেটা নিশ্চয়ই কিসে যাবে, দস্যুতায় যাবে। আর বেশি লোক হলে ডাকাতি হবে, 5 জনের বেশি হলে। তাহলে এটা অবশ্যই দস্যুতাই হবে, কারণ ভয় দেখাচ্ছে। মৃত্যুর ভয় দেখানো হোক বা আঘাতের ভয় দেখানো হোক, যেটাই হোক না কেন, ঠিক আছে? তো এখানে দস্যুতা, এই ঘটনাটা কখনো বলপূর্বক আদায়ে যাবে না। বলপূর্বক আদায় হতে হলে তার নিকটে থাকা যাবে না। আর মোটরসাইকেল নিয়ে তো তার সামনে আসছে, বলপূর্বক আদায় দূর থেকে করতে হবে। বুঝতে পারেননি? চাঁদাবাজি তো দূর থেকে হয়।
জি জি ভয়টা দূর থেকে হবে। হ্যাঁ, তাৎক্ষণিক ভয়টা হবে না। অথবা সে এখানে আহ, যদি একজন একজনকে বলে যে তুমি যদি 10 লক্ষ টাকা না দাও, সময় দিচ্ছে 1 মাসের মধ্যে বা 10 দিনের মধ্যে না দাও তাহলে তোমার এই ক্ষতি করব, এই যে বেশি সময় দিচ্ছে, এটা তো তাৎক্ষণিক বলা যায় না। তাহলে এটা নিশ্চয়ই আমরা সাধারণ ভাষায় চাঁদাবাজি বলবো। এবং এই চাঁদাবাজিটা কি, তখন বলপূর্বক আদায় extortion, হতে পারে। বুঝতে পারছেন বিষয়টা? মানে নিকটে জি চলে আসলে তো সেটা ডেফিনেটলি দর্শুতা হয়ে যাবে। আর যে প্রথমেই তো বলছি নিকটেই তো চলে আসছে। তো এই ধরনের উদাহরণ দিয়ে যেন কনফিউজ আপনাদের না করতে পারে, একটু বুঝে শুনে উত্তর দিবেন। একটু দয়া করে ভিডিওটা আবার দেখবেন এবং আপনারা এই সেকশন গুলো দেখবেন। ঠিক আছে? খুবই মনে করেন চমৎকার ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি আমি সবগুলো ইলাস্ট্রেশন বাংলা করে, যেন আপনাদের সমস্যা না হয়। কারণ আমি পেনাল কোড এত ভালোভাবে পড়িয়েছি এর আগের 2টা ব্যাচকে, কিন্তু পেনাল কোড থেকে আমার প্রশ্ন কম এসেছে। প্লাস পেনাল কোড থেকে প্রশ্ন দেখা যাচ্ছে যে সেকশন আসলে অনেক বেশি। এই কারণে তাই পেনাল কোডটা আমি অনেক ডিপলি এবার ডেভেলপ করেছি, এবং অন্যান্য সাবজেক্ট থেকে যেহেতু আমার ওই অবস্থাতে ভালো কমন আসছে, তাই খুব বেশি সেখানে ডেভেলপ করার দরকার হয়নি। হয়তোবা ভবিষ্যতে পেনাল কোডের মতো করে ওগুলো এত ডিটেলে ডেভেলপ করব, কিন্তু এই মুহূর্তে ডিটেলে ডেভেলপ করলে আপনারা পড়ার প্রেশার নিতে পারবেন না। তো আপনাদের জন্য ভালো যেটা আমি সেটাই করেছি অভিভাবক হিসেবে, মেন্টর হিসেবে। আমার প্রতি আস্থা রাখেন, আশা করি সফল হবেন। তবে নিজের মধ্যে জড়তা, দুর্বলতা এবং অজানা কিছু ঢুকিয়ে রাখবেন না। বুঝে বুঝে মুখস্থ করবেন। আগে বুঝবেন, তারপর মুখস্থ করবেন। বুঝতে সমস্যা হলে তো আমি আছি। তো আশা করি কারো প্রশ্ন নেই, আর কার প্রশ্ন না থাকলে ক্লাসটি শেষ করে দেব। ধন্যবাদ সবাইকে এত রাত জেগে ক্লাস করার জন্য। সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি।